তন্নি হাসলো, পা দুটো তুলে বিছানায় গোল বাবু হয়ে বসলো। আঁচলের উপর বসেছে টের পেয়ে সেটা সরিয়ে দিল। তারপর হাতের আঙ্গুল দেখিয়ে বলল, আমাদের 4টা বাবু হবে। ত্রিনয় ভ্রু তুলল। 4টা? হুম, 2টো ছেলে 2টো মেয়ে, যাতে ওদের ছেলে মেয়েদের ফুপু থাকে, খালা থাকে, চাচা থাকে, আবার মামাও থাকে। এই যে তোমার একটা ভাই নেই, আম, আমার ছেলে মেয়ে চাচা পাবে কই? আমার একটা ভাই নেই, আমার সন্তানরা মামা পাবে কই? তাই 2টো ছেলে আর 2টো মেয়ে। ত্রিনয় মাথা দুলিয়ে সায় জানায়। ঠিক, উত্তম বুদ্ধি। তারপর জানতে চাই, যদি এমন মিলিয়ে না হয়? তন্নির কাছে উত্তর আছে। হবে হবে না কেন? আগে ভাগে অলক্ষণে কথাবার্তা বলো না তো। যতদিন মিলিয়ে না হবে ততদিন বাচ্চা নিতেই থাকবো। প্রথমেই 5টা ছেলে হয়ে গেলে পুনরায় মেয়ের জন্য নেব, চলতেই থাকবে। কথা শেষ হলো না, ত্রিনয় আটকে দিল। তোমার শরীরে কুলোবে? মরে যাবে। তুমি খরচাপাতি দিতে পারবে কিনা বলো? সেটা বাদ দাও, ছেলে মেয়ের সংখ্যা হিসেব করেছো? তোমার ঘরেই তো ফুটবল টিম হয়ে যাবে। তন্নি নিজের হাতে নিজে চাপড় দিল, খুশি হলো কিছু একটা ভেবে। এটা তো ভেবে দেখিনি। তুমি জানো আমার ফেভারিট খেলা ফুটবল। একটা দলে থাকে 11 জন। আমাদের যদি 22টা ছেলে মেয়ে হয় তাহলে ওরা নিজেরাই খেলতে পারবে। উফ, একদম জমে যাবে, তাই না বলো? ত্রিনয় অতিষ্ঠ চোখ মুখে আওড়ালো। আমার উচিত ছিল একটা সুস্থ মেয়েকে বিয়ে করা। কোনো সুস্থ মেয়ে তোমায় বিয়ে করতো? তার মানে তুমি পাগল, তাই না? তন্নি থতমত হলো, কি বলছে নিজেরই বোধগম্য হলো না। ত্রিনয় উঠে পড়ল, ল্যাপটপ গুছিয়ে রাখতে লাগলো। তন্নি পেছন থেকে জিজ্ঞেস করলো, তুমি কোন বিষয়ের মাস্টার? ত্রিনয় বিরক্ত হয়ে চোখ বুজে ফেলল। মাস্টার কি শব্দ? তন্নি মুখ ভেটকায়। ওই হলো একটা, বলো না। ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিত। ওহো, এর জন্যই মুখটা এত বাদর মুখ। বলতে বলতে সে মুখে হাত চাপলো। সরি সরি, ভুল হয়ে গেছে। ত্রিনয় ওর সাথে আর কথা বললো না, চুপচাপ ঘরের লাইট নিভিয়ে ডিম লাইটে জ্বালিয়ে দিল। তন্নি ঠোঁট কামড়ে বসে থেকে শুয়ে পড়ল। ত্রিনয় শুয়েছে সেটান হয়ে। সে কতক্ষণ এপাশ ওপাশ করে ত্রিনয়ের টি শার্ট টেনে ধরল। এ মাস্টার। কণ্ঠে আকতি। ত্রিনয় বুঝতে পেরে শরীরের উপর আতশোয়া হলো, গালে হাত রেখে ঠোঁটের সময় নিয়ে চুমু খেলো। সরে আসতে গেলেও বুকের কাজটা তন্নি আঁকড়ে ধরল। হালকা আলোতে ত্রিনয় ওর চোখের দিকে তাকালো প্রশ্ন নিয়ে। তন্নি হাসলো, তারপর নিজের শরীরটা ত্রিনয়ের উপর উঠিয়ে দিতে দিতে গলা আঁকড়ে দুষ্টুমি করলো। মাস্টার আমার ইঙ্গিত বোঝে না? পুনরায় সেদিনের মতো ঘরটা অন্ধকার হয়ে এলো। ডাইনিং টেবিলে বসে কথাবার্তা ত্রিনয়ের তেমন পছন্দ না। জুই জবা বের হয়ে গেছে, রান্নাঘরে রোজিনা। তন্নি ত্রিনয়কে খাবার দিচ্ছে। ত্রিনয় হাতের পরোটা শেষ করার পর তন্নি আরেকটা তুলে দিল। ও থামাতে চাইল। আরে আর খাবো না। তন্নি চোখ রাঙায়। শেষ করো, দিয়েছি না? ত্রিনয় দু ভ্রু উঁচু করে তাকালো। তুমি আমাকে শাসন করছো? কিসের শাসন? শাসনও বোঝে না, আদরও বোঝে না। ত্রিনয় মুখটা নামিয়ে আস্তে করে বলল, আদর? আদর বুঝি না কিভাবে? সারা রাত না করলাম। তন্নি লজ্জা পেলেও প্রকাশ করে না। অসভ্য। ত্রিনয় আরো কিছু বলার আগে সেখানে রোজিনা হাজির হলেন। তার মুখের কথা মুখে আটকে রইল। তিনি তাড়াতাড়ি বাটিটা রাখতে রাখতে বললেন, তো চাচাতো ভাই বউকে মেরেছে শুনেছিস? ত্রিনয় জিজ্ঞেস করলো। কেন? উনি চেয়ারে বসলেন। বউ কথা শোনে না, বউকে শিক্ষা দেওয়ার জন্য। ত্রিনয় মুখে পরোটা তুলতে তুলতে বিড়বিড় করলো। বউকে শায়েস্তা করতে মারতে হয় নাকি? পাশে তন্নি দাঁড়িয়ে থাকায় সে শুনতে পেল। সে শুনিয়ে শুনে বলল, মারতে হবে কেন? তোমার মতো কথা না বলেই তো হলো। ত্রিনয় মাথা তুলে ওর দিকে কিভাবে যেন তাকালো, চোখ দুটো দৃঢ়তা। তন্নি ঘাবড়ে গেল। সে এটো বাসনগুলো তুলে রান্নাঘরের দিকে রওনা দিল। ঠিকই তো বলছে, রেগে বোম হয়ে থাকলে আর কথা না বললে বউয়ের 14 গোষ্ঠী সিধে হয়ে যাবে। সে যেতেই রোজিনা ফের বললেন, তোর পুপি আসবেন, বড়জন। আসুক। এখানে আসবে? হ্যাঁ, আমার বাবা ভয় করে। কেন? ওনার মুখ ভালো না, বেপাস কথা বলে। তোর বউ ঠুসঠাস উত্তর দেয়। বিয়েতে কিছু নিলি না বলে তোর ফুপির রাগ, তনিকে কিছু না বললেই হলো। ত্রিনয় চুপচাপ খেলো, জবাব দিল না। কিছু বললে ওনাকে দিয়ে শুধরাবে সে। মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করলে সেই বমি খাওয়ানোর জন্য ত্রিনয় আছে। সেটা তন্নি হোক কিংবা ফুপি, ছাড় দিলেই পেয়ে বসে। মানব জাতির বদ অভ্যাস, ওদের জন্য এটাই ঠিক।
ফুপি এলেন দুপুরের কিছুটা আগে, এসেই ভর পেটে খাওয়া দাওয়া করছেন। মুখটাকে কেমন বিকৃতি করে রেখেছে। তন্নি ওনার আশেপাশেও যাচ্ছে না, থাকুক না ওনার মতো উনি। মুখ দেখে বৃতৃষ্ণা লাগছে। তেতো খেয়ে এসেছে নাকি সকালে? একটা মানুষের চেহারা এমন হবে কেন? বাড়ির বউ কি ওনার ঘাড়ে বসে নাচছে? তন্নি আশেপাশে গেলেই মুখ ঘুরিয়ে নিচ্ছে কিভাবে যেন। একটা সম্পূর্ণ নতুন মানুষের সাথে এদের শত্রুতা কিসের? কথায় মিলেমিশে থাকবে, ভরসা দিবে, তা না করে মাথায় উঠে বসে থাকা। তাদের পা ধুয়ে দেওয়ার জন্য ঘরের বউদের জন্ম হয়? আজকাল তন্নির সেটাই মনে হয়। ত্রিনয় বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন উপরে গেছে সে। তন্নি রান্নাঘরে টুকটাক কাজ করছে। তার বা চোখটা লাফাচ্ছে। দাদি বলতেন চোখ লাফানো ভালো লক্ষণ না। তন্নি একটু দুশ্চিন্তায় পড়ছে। আবার কি ঘটে কে জানে। কয়েক মাস তো খুব ভালোই কেটেছে। উনি এর মধ্যে আর আসেননি। বাড়ি নাকি অনেক দূরে, এত জার্নি করতে পারেন না। ত্রিনয়ের ফুফাতো ভাই দিয়ে গেছে। ড্রয়িং রুমে সভায় বসেছে এখন, সাথে রোজিনাও আছে। ধোয়া থালাটা তন্নি রাখলেও সবে। এর মধ্যে ডাক এলো। বউ, ও বউ। মেয়েটা চোখ বুজে ফেলল। তন্নি আবার অত ভালো না, তাকে পরিদের খাতায় ফেলা যায় না। ভালোর সাথে সে খুব ভালো, যাকে ভালো লাগে তার সাথে মেলামেশা আড্ডাও বেশ হয়। এমনিতেও দেখতে পারে না, কিন্তু উপরে উপরে পুজো করা লোক সে না। দাঁত চেপে হজম করলেও মুখ দেখলেই তার বিরক্তি আন্দাজ করা যায়। সে মাথায় ঘোমটাটা ঠিকঠাক করে এগিয়ে গেল। ওখানে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো। কিছু বলবেন? উনি ব্যস্ত হয়ে আওড়ালেন। না না, কি বলবো? তুমি তো আমার ধারে কাছে আসছো না। বইয়ের বোধহয় মানুষ পছন্দ না, তাই না ভাবি? রোজিনা বোকার মতো হাসলেন। তন্নি চুপচাপ দাঁড়িয়ে। মানুষ পছন্দ না হলে তাকে ঢাকলো কেন? সে যেচে এসেছে, তবুও সে কথা বলল না। চিনয় বলেছে বড়দের সাথে উল্টাপাল্টা কথা বলা ভালো না। তন্নি ততটাও অবাধ্য এবং খারাপ না। ফুপি এবারে আস্তে করে বললেন। তোমাদের বাড়ি থেকে সত্যি কিছু দেয়নি? গলায় সতর্কী ভাব, যেন কেউ শুনে ফেললে মস্ত পাপ হবে। তন্নি তত ভালো না, খুব স্বাভাবিকভাবে বলল। আপনাদের ছেলে নাকি না করেছে শুনলাম। না করলেই কি, না করলে আরো বেশি দিতে হয়। তোমার বাপ নিয়ম জানে না? কিছু দিলে কি আমরা নিয়ে যেতাম? তোমারই তো থাকতো। কথা শেষে উনি মুখ ঝামটে দিলেন। অর্থাৎ তন্নির জবাব ওনার মন পুতো হয়নি। সেটা বলতে চাইনি। ফুপি মাঝ পথে বলে উঠলেন। আপনার বউ দেখি মুখে মুখে উত্তর দেয়, আমাদের সময় ইট মারলেও কথা বের হতো না। রোজিনা অসহায়ের মতো তাকিয়ে। তাকে কি বলবে তিনি? ছেলেটা বাড়িতে, নিশ্চিত একটা কেলেঙ্কারি বাঁধবে। হতভম্ব তন্নি এবারে বলল। আপনি জিজ্ঞেস করছেন তাই আমি উত্তর দিচ্ছি। তুমি তো ভীষণ বেয়াদব। খালি হাতে শ্বশুর বাড়িতে এলে চুপচাপ থাকতে হয়, জানো না? এত অভদ্রতা কোথায় শিখলে? আমি তো খালি হাতে শ্বশুরবাড়িতে আসার জন্য পাগল ছিলাম না। আমার আব্বা দিতেই চেয়েছিল। আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনাদের ছেলের যদি আমাকে কয়েকটা ফার্নিচার কিনে দেওয়ার সামর্থ্য না থাকে তবে বিয়ে করলো কেন? মহিলা হঠাৎ ফুঁসে উঠলেন। কি বেয়াদব মেয়ে আল্লাহ! শ্বশুর বাড়ির মানুষের দুই একটা কথা শুনতে না পারলে তুমি কিসের মেয়ে? হ্যাঁ, মা শিখিয়ে পাঠায়নি নাকি মা নিজেও এমন? তন্নির মাথায় আগুন জ্বলে উঠল। রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে বাবা মাকে কিছু বললেও মেনে নিতে হয়, অথচ ছোটবেলায় একবার মাকে নিয়ে কটু কথা বলায় সে নিজের সাথের একটার হাতে কামড় গেঁথে দিয়েছিল। তন্নির মাথা নামিয়ে নিল, চোখ টলমল করছে। আব্বু কেন জিনিস তাকে দিল না? তার মুখে কথা আটকে এলো। আমার আম্মাকে কিছু বলবেন না। তুমি আমাকে হুকুম দিচ্ছ নাকি? বললাম না কিছু। তোমার মাকে কিছু বলার জন্য বসে আছি আমি। একটু ভদ্রতা শেখো, কথায় কথায় উত্তর দেওয়া থামাও। তন্নি জিজ্ঞেস করলো। আমি যদি আমার বাড়ি থেকে সব নিয়ে আসি তবে উত্তর দিতে পারবো? ওর চোখগুলো লাল। ফুপি রেগে গেলেন। ভাব দেখাও নাকি? নিয়ে এসো। তন্নি সেখানে আর দাঁড়ায় না। ব্যথিত মন নিয়ে সিঁড়িতে পা দেয় সে। ঠোঁটগুলো ভেঙে আসতে চাইছে, সামান্য হোক, তবুও তো ধমক। এভাবে তন্নির সাথে কেউ কখনো ধমকে কথা বলেনি। তন্নি ঝগড়া করার মতো মেয়ে না। বেশি কথা বলা, বকর বকর করা, সবার সাথে মিশে যাওয়া স্বভাব তাকে ঝগড়ুটে বানাতে পারেনি। আম্মা, আব্বা, দাদি ওকে কোনো দিন এত বাজেভাবে ধমকায়নি।
ত্রিনয় নিজেও আজ পর্যন্ত গলা উঁচু করে কথা বলেনি। তন্নির চোখ মুছে নিল। একটা নির্দারুণ সত্য ওর বুকে আঘাত হানল। মেয়েরা বাঁচে বিয়ের আগ পর্যন্ত। সে ঘরে এলো। আজ চলে যাবে যেভাবেই হোক। ত্রিনয় কি যেন করছিল ঘরে। তন্নি শব্দ করে ঘরে ঢুকলো। চোখের জল তখন নেই, কিন্তু ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে ঘরে ঢুকতেই ত্রিনয় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তন্নির রাগ হুড়মুড় করে বাড়ল। চেঁচিয়ে উঠল সে। আমার মাথা ছেলে হয়েছে, কোলে নেবে? ত্রিনয় নিচের সবকিছু শুনেছে। তন্নির চিৎকার সে নিয়ন্ত্রণহীন হেসে ফেলল। দাও নেই, আমার ছেলেকে আমি কোলে নেব না? তন্নির শরীরে আগুন জ্বলল সে হাসি দেখে। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি নিয়ে ছুঁড়ে মারল ত্রিনয়ের দিকে। ত্রিনয় ধরে ফেলল। সে তখনও হাসছে। তন্নি আশ্চর্য হচ্ছে। এমনিতে তো কখনো হাসে না। ওকে দেখে মজা নিচ্ছে। সে একে একে পারফিউমের বোতল, কাজল, তেলের বোতল, শ্যাম্পু সব ছুঁড়ে মারল। একটাও শরীরে লাগেনি। ত্রিনয় সবগুলো ক্যাচ করেছে ক্রিকেটের বলের মতো। পাক্কা হাত। আয়নার সামনে আর কিছু বাকি নেই। তন্নি একটা বালিশ তুলে এগিয়ে এসে মারতে লাগলো একাধারে। ত্রিনয় আটকানোর চেষ্টা করছে। কি হয়েছে বলবে তো? আহা, তন্নি মারতে মারতেই নাক টানলো। তোমার ফুপি আমাকে যা নয় তাই বলেছে, আর তুমি হাসছো। আরে আরে থামবে তো আফরোজা? ত্রিনয় দুটো হাত ধরে ওকে আটকে দিল। এক হাতে ওর দু হাত পিঠের পেছনে দিয়ে অপর হাতটা গালে রাখলো। তারপর কথাবার্তা ছাড়াই একটা দীর্ঘ চুম্বন করলো তন্নির ঠোঁটে। তন্নি জমে গেল। শরীর বিবর্ষ হয়ে এলো। ত্রিনয় ঠোঁট সরায় না। মেয়েটার দম আজকে এলো। ঠোঁটের উপর ঘূর্ণিঝড় চলছে। এটা কেমন চুমু? ওকে মুক্তি দেওয়া হলো আরো কিছুক্ষণ পর। ঠোঁট তখন জ্বলছে প্রায়। ত্রিনয় ওর ঠোঁটটা হাত দিয়ে মুছে দিল। চোখে তাকিয়ে প্রশ্ন করল। কি চাই এখন? তন্নি দৃঢ় কণ্ঠে বলল, চলে যাব আমি। কোথায়? আমার কি বাড়িঘর নেই? ত্রিনয় মুখটাকে এগিয়ে নিয়ে নাকে নাক ঘষল। তোমার বাড়িঘর আমি না? তন্নি ঠোঁটে কেঁপে উঠল। জানি না, ছাড়ো। ত্রিনয় ওকে ছেড়ে দিল। চেয়ারে বসে পায়ের উপর পা রাখলো। শরীরটা এলিয়ে দিয়ে বলল, যাও। তন্নি ধূপধাপ জামা কাপড় ভাঁজ করতে লাগলো। ত্রিনয় বলল, একা একা যেতে পারবে? তন্নি চিৎকার করলো। 100 বার পারবো। ত্রিনয় বহু কষ্টে হাসি লুকিয়ে নিল। আর আসবে না? না। সত্যি আসবে না? না। ত্রিনয় উঠে দাঁড়িয়ে ফোন মানিব্যাগে নিল। চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলে গেল, সবুজ শাড়িটাও নাও, ওটাতে তোমায় আমার লাগে। তন্নির হাত থেমে আবার চলতে শুরু করলো। আমার লাগে মানে কি? তন্নি তো তারই। ত্রিনয় চলে গেল। ড্রয়িং রুমে কেউ নেই। তন্নি বের হলো কিছুক্ষণ পর। রোজিনা ওকে দেখতে পেলেন, আটকালেন না। ওনার পুত্রবধূকে ওনার চেনা আছে। শত চেষ্টা করেও এখন আটকানো যাবে না। ফুপি এসে বললেন, ভাবি, বউকে আটকান। উনি ভয় পাচ্ছেন। ত্রিনয়কে তো চেনা আছে, তুলকালাম ঘটবে। তন্নি বাড়ি থেকে বের হয়ে দেখলো ত্রিনয় গেটের সামনে দাঁড়িয়ে। সে ভেবেছিল চলে গেছে। ত্রিনয় হাতের ব্যাগটা নিয়ে ওকে সামনে দেখালো। চলো আমি দিয়ে আসি, এনেছিলাম আমি। একা যাবে কেন? নেকাবের আড়ালে তন্নির চোখ মুখ বোঝা গেল না। বটতলা থেকে ত্রিনয় ওকে অটোতে উঠিয়ে দিল। ভাড়া দিয়ে ড্রাইভারকে বলল, আর কোনো যাত্রী তুলবেন না, কাটাবাড়িয়ার স্কুলের সামনে নামাবেন। তারপর মাথা ঝাঁকিয়ে তন্নিকে ফের বলল, লাস্ট বার জিজ্ঞেস করছি, সত্যি আসবে না বউ? তন্নির হঠাৎ কেমন যেন লাগে। সে মুখ ঝামটা মেরে সরিয়ে নিল। না, তোমার ফুপিকে বলবে আমি ঘরে সবকিছু নিয়ে আসবো। ত্রিনয় হেসে ফেলল। সবে মাত্র বললে আসবে না। তন্নি আর কথা বলল না। আসবে না কেন? 1000 বার আসবে। জামাই তো ওর। তার এত ভালো জামাইয়ের সাথে অন্য কেউ থাকবে নাকি? ত্রিনয় মাথা বের করলো। অটো ছেড়ে দিলে সে সোজা হয়ে দাঁড়ালো। রাতে ঘুমাতে পারবে না, তবুও সে হাসলো। তার বউকে কিছু বলার মজা দেখুক। ফুপি গিয়ে না আনলে ত্রিনয় যাবে না। সে ফোন বের করলো। আসমা রিসিভ করলেন। হ্যাঁ বাবা। দাদি কোথায় মা? নূরজাহান কানে তুললেন ফোন। কি রে গোলাম, আজকে নূরজাহান রে মনে পড়ছে? জীবনেও তো মনে করো না। ত্রিনয় রাস্তার দিকে তাকিয়ে বলল, তোমার নাতনি যাচ্ছে। কেন, ঝগড়া করছিস নাকি? সেটা তোমার নাতিকে জিজ্ঞেস করো। দাদাকেও গোলাপ ডাকতে নাকি? দ হুন মাঙ্গের নাতি, মরা মানুষ নিয়ে কিছু কইস না রে, কইস না, গজব পড়ব। তোমার নাতি আমার উপরে পড়লেই আমি শ্বাস নিতে পারি না। গজবের কাজ কি?
নূরজাহান মুখ বাঁকিয়ে বলেন। বউয়ের ওজন সহ্য করবার পারে না, তুমি আমার বালের জামাই। ত্রিনয় আস্তে করে উচ্চারণ করলো। আমি তোমার নাতনির জামাই, তন্নি আফরোজার স্বামী ত্রিনয় সিদ্দিকী। নূরজাহান মুখের পানের রস ফেললেন শব্দ করে। তুই আইলি না কেরে জামাই? তোমাদের মেয়ে আমাকে একবার সাধলো না পর্যন্ত কিভাবে যাব? ওরে বলো, তোর শ্বশুর বাড়ি তুই আইবি, ওর কওয়া না কওয়া কি আসে যায়? ত্রিনয় পথের দিকে তাকে উত্তর দিল। সব আসে যায়। তারপর ফোন কেটে বিড়বিড় করলো। আমার ঘরে রানী সে, তাকে দাসীর মতো ট্রিট করা এত সহজ, তাও ত্রিনয় বেঁচে থাকতে। তন্নির ঘরের মাঝখানে ওদের সবার আসর জমেছে। সবাই জেনেছে তন্নি ঝগড়া করে এসেছে, নইলে এমন হুটহাট আগমন কেন? চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। আসমা, মইনুল আর নূরজাহান খাটে বসে আছেন। তন্নি বসেছে পড়ার টেবিলের সামনে। মোহনা ফ্লোরে বসে আছে। নূরজাহান জিজ্ঞেস করলেন, জামাইয়ের সাথে লেগেছিস? তন্নির চোখ মুখ উল্টে ফেলল। তোমাদের জামাই নিজে আমায় গাড়িতে তুলে দিয়েছে। আসমা ওর কাছে এগিয়ে এলেন, ঘটনা শুনল নীরব। তিনি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহলে কে বলেছে তোকে আজে বাজে কথা? তন্নির আবার কান্না পাচ্ছে। ও যে কেন আর একটু স্ট্রং হলো না? সে গলায় দোলা পাকানো কান্না গিলে নিল। সংসার করলে কত কিছু সহ্য করতে হয়। আমার ফুপু শাশুড়ি আমাকে আব্বা ফার্নিচার আসবাবপত্র দিল না কেন, তাই। মইনুল ইসলাম বিব্রত হলেন না, যদিও বিষয়টা ভীষণ লজ্জাজনক। তিনি বললেন, জামাইকে চেনা আছে আমার, ওর ফুপির মতো এত সাহস কোথা থেকে এলো আল্লাহই জানে। বেশ করেছিস চলে এসে, তোর মা বাপ এখনো জীবিত আছে, এখানে থাক কয়েকদিন, আমার মেয়ে আমার কাছেই থাকুক। কেউ কিছু না বললেও নূরজাহান বললেন রেগে গিয়ে, আরে মাগি, হাইনের ঘরের করলে কত কথা শুনতে হয়, আমরা কত শুনেই ঘর করেছি। তোরে তোর জামাই কিছু বলে নাই, তবুও তুমি সোহাগী সাজো। কত মাইর খাইছি তোর দাদার হাতে। মিথ্যে বলবে না বুড়ি, ও নিজেই তো আমাকে পাঠিয়ে দিয়েছে, আটকালো না পর্যন্ত আমায়। তন্নি এ পর্যায়ে কেঁদে উঠল শব্দ করে। সে ভেবেছিল ত্রিনয় ওকে আটকাবে, অথচ নিজে এসে এগিয়ে দিয়ে গেছে। মইনুল ইসলাম উঠে দাঁড়ালেন। তন্নির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে হাসলেন। কাঁদে না মা, জামাই যা করেছে ভেবে চিন্তেই করেছে। ওর বুঝ তোমার থেকে বেশি। তুমি এসেছো, যতদিন মন চায় থাকবে। উনি চলে গেলেন। নূরজাহান হতাশ চিত্তে আওড়ালেন, এমনি মেম্মা ডাইক্যা আশকারা দিছ, একটু মুখ বন্ধ করে থাকলেই হয়, সহ্য করলেই হয়। আসমা আর চুপ থাকলেন না। না আম্মা, এসে পড়েছে ভালো হয়েছে। ওখানে থেকে ঝগড়া করলে ঝগড়া বাড়তো, ওদের মুখও লাগাম ছাড়া হতো। আমার মেয়েটারও বিয়ে যখন হয়েছে, এত সহজে কি ছেড়ে দেবে নাকি? ওকে বকবেন না। নূরজাহান আর কিছু বললেন না। ওনারও মনটা খারাপ হচ্ছে। তন্নি আশকারা পেয়ে যাবে বলেই এসব বলছে। তিনি তন্নিকে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। মাথার তালুতে কতখানি তেল জল মিশেল করে মালিশ করলেন। তবুও তন্নি ঘুমাতে পারল না। নূরজাহান ওকে এক ধ্যানে দেখে গেলেন। সেদিনের মেয়েটা বিয়ের দুদিন আগেও বিয়ে করবে না বলে চেঁচামেচি করা মেয়েটা কি সুন্দর সংসার করছে। দূরে বসে থেকেও স্বামীর জন্য মন খারাপ করছে, দুশ্চিন্তা করছে, ভাত পর্যন্ত খাচ্ছে না ঠিক মতো। তন্নি কত অবুঝ ছিল। সবাই বলা বলি করতো, এ মেয়ে সংসার করবে কিভাবে? অথচ কয়েকটা মাসে সে পাক্কা গিন্নি হয়ে উঠেছে, স্বামী সোহাগী হয়েছে। সব বুঝি বিয়ের জোর, নাকি একজন আদর্শ স্বামী পাওয়ার সুফল। এদিকে সিদ্দিকী পরিবারে আগুন লেগে গেছে। ত্রিনয়ের বাকি দু চাচার পরিবার সহ পুরো মহল্লা জেনেছে বাড়ির বউ চলে গেছে, রাগ করে বাপের বাড়ি গেছে। ত্রিনয় ঝগড়া করার মতো ছেলে না। সামান্য কিংবা ভীষণ গুরুতর কিছু হলেও সে বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করবে না, যার জন্য বউয়ের বাড়ি ছাড়ার মতো অবস্থা হয়। গুঞ্জন শোনা গেল ত্রিনয়ের বড় ফুপি এসেছে। সবাই নিশ্চিত উনি কিছু বলেছেন। ওনার মুখ কিছুটা লাগামহীন, তা প্রায় সবাই জানে। কিন্তু বউ চলে যাওয়ার ঘটনা বেশ বিরল। সিদ্দিক পরিবারের বউরা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয় না। মেয়ের এত সাহস, কি এমন বলেছে যে একদম বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? ত্রিনয়ের বাকি দু চাচার একজনের 3 ছেলে, আরেকজনের 2 জন, সবার বউ আছে। ওরাও তো শুনেছে ফুপির কটু কথা। কেউ তো কখনো বাড়ি ছাড়েনি, চুপচাপ শুনেছে, নয়তো তর্ক করেছে। বাড়িতে এসে রাতে সবাই জড়ো হলো। তন্নির বাকি
পাঁচ যা, ভাসুর, ননদরা, চাচি, শাশুড়িরা বাড়ির সবার পাশে পাশেই। চিনয়ের বাবা বোকাঝোকা করছেন। বাড়ির নতুন বউ ঠিক মতো তো 1 বছরও হয়নি বিয়ে হলো, এর মধ্যে বউকে কথা শোনালে কেন তুই? আমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, ওনার গুঞ্জনে ফুপি তটস্থ হয়ে আছেন। এমন কোনো বউ নেই যে ওনার কথা শুনেনি। পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে তা ভাবনার বাহিরে ছিল। জুই নিজের বড় ভাবিকে বলল, আমি আর আম্মু জানো কিছু বলি না ভাবিকে। আমাদের ভাবিও খুব মিশুক, একসাথে শাড়ি পরা, সাজগোজ করা, গল্প করা। ফুপি নিশ্চয়ই বড় কিছু বলেছে। বড় ভাবি নিজেও ফিসফিস করলেন, আমাদের কি কম কথা বলতো? কতবার চলে যেতে চেয়েছি জানো, তোমার ভাইয়া দেয়নি। কতভাবে আটকে রাখতো বলো তো। স্বামীর সংসার করলে একটু আধটু সহ্য করতে হয়। আমি পাশে আছি না? জুই মাথা দোলালো। ঠিক এই জন্যই ফুপি আরো সাহস পেত। তোমরা কেউ যদি আগেই চলে যেতে তাহলে সুযোগ পেত না, আজকে এমন কাণ্ড ঘটতো না। এই মহল্লায় আজ প্রথমবারের বউ বাড়ি ছেড়েছে। জুইয়ের চাচাতো ভাই তাওসিফ জিজ্ঞেস করলো, ত্রিনয় বাড়িতে ছিল না? শুনেছি কথা কাটাকাটির সময় ছিল, ভাবি গেছে ভাইয়া বের হওয়ার পর। জানি না, বোধ হয় এলে তুলকালাম ঘটবে। ছোট চাচার ছেলে বউ এসে সেখানে সামিল হলো। ভাইয়াকে রেখেও তন্নি চলে যাওয়ার সাহস করলো? ত্রিনয় ভাইয়াকে তো চেনা আছে, উনি চাইলেই আটকাতে পারতো, তাই না? মোর্শেদ দাঁড়িয়েছিল পাশে, সে চুপচাপ শুনছে। শেষমেশ হেসে ফেলল। তোরা সব কয়টা বলত, ত্রিনয় নিজে ওকে গাড়িতে তুলে দিয়েছে। আমি সদরের সামনে ছিলাম, ভেবেছি বোধহয় বেড়াতে যাচ্ছে, এসে শুনলাম এই কাহিনী। সবগুলো বউয়ের মাথায় হাত পড়ল। ভীষণ জোরে বজ্রপাত হলো বোধহয়। ত্রিনয় নিজে এগিয়ে দিছে, আর সেটা কেউ জানলো না। সবাই বলা বলি করলো, দেখলে, ফুপিকে সাহায্য করার জন্য ইচ্ছে করেই পাঠিয়েছে। তারপর নিজের স্বামীদের বলল, শেখো কিছু, জীবন পার করে ফেললাম কথা শুনতে শুনতে। চলে যেতে চাইলে আটকাতে তোমাদের ফুপিরও তাই সাহস হয়েছে। জুই মুখ ভেঙচি কাটলো। আর তোমাদেরও মুখ বেড়েছে। আমার ভাইয়ার বুদ্ধি ভালো, এখানে থাকতে থাকতে ভাবিও জবাব দেওয়া শুরু করতো। ব্যাটার সাপও মারবে, লাঠিও ভাঙবে না। সেখানে একগাদা প্রশংসার সৃষ্টি হলো ত্রিনয়কে নিয়ে। সবাই চুপ হলো তখন, যখন সদর দরজা দিয়ে একটা লম্বার মতো পুরুষের দেহ ভেতরে এলো। হাঁটা চলায় দারুণ ভঙ্গিতে সে নিঃসন্দেহে এক সুপুরুষ। দৃঢ় চোয়াল, ঘন ভ্রুর নিচে ইস্পাত কঠিন দুটি চোখ জানান দিল সে এক অভিজাত বংশের পুরুষ। ত্রিনয় এসে মাঝ ঘরে দাঁড়ালো। গোষ্ঠীর সবাইকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? সবাই এখানে কেন? আফরোজা? বড়রা সবাই আতঙ্কিত হলেও কাজের মহলের সবাই ঠোঁট চেপে হাসলো। ত্রিনয়ের বাবা গমগমে গলায় বললেন, তোমার বউ চলে গিয়েছে। ত্রিনয় আশ্চর্য হওয়ার অভিনয় করলো। তাকে দেখে বোঝার উপায় নাই সে সব জানে। সে জিজ্ঞেস করলো, চলে গেছে মানে? কোথায় গেছে? উনি বোনের প্রতি দাঁত কটমট করলেন। কোথায় যাবে? বাপের বাড়ি গেছে। তোমার ফুপি ওকে যা নয় তা বলেছে। ত্রিনয় সোজা শটান দাঁড়িয়ে সে কঠিন স্বরে বলল, সামান্য এই কারণে চলে যেতে হবে? ওকে আমি অনুমতি দিয়েছি। দাবার গুটি এক লহমায় পাল্টে গেল। ওরা সবাই আশ্চর্য হলো। ত্রিনয় এভাবে বলছে কেন? বড় ফুপি সাহস পেলেন। তিনি বলতে চাইলেন, হ্যাঁ বাবা, সেটাই তো। ত্রিনয় আটকে দিল হাত উঁচু করে। আমার ঘরের বউকে আপনারা নিজেদের মতো চালানোর ক্ষমতা পেয়ে গেছেন। ওর সাহস কতটুকু বাড়িয়ে দিয়েছেন ভাবতে পারছেন? ও আমার সাথে ঝগড়া করেনি। আমি কোনো বাহানা অজুহাত শুনতে চাই না। কেবল ঘরের বউ ঘরে চাই। তার জন্য ওর পা ধরতে হয় কিংবা হাত, তা আমি জানি না। এই তো বাজিমাত। প্রথমের অভিনয়টুকু বেশ দারুণ হয়েছে। এক বাক্যেই তন্নির সাইডে চলে গেলে সবাই সন্দেহ করত। ত্রিনয় সেখান থেকে চলে গেল। যেতে যেতে বলল, খাবার দাও মা। একটা ফয়সালা করতে হবে। ফুপি যা বলেছে তাও সবার কাছে স্পষ্ট। ত্রিনয়ের বাবা কঠিন স্বরে আদেশ করলেন, তুমি কালকে রোজিনাকে নিয়ে ওকে আনতে যাবে। যদি না দেয় তারপরও পুরুষেরা যাবে। সবাই যার যার আশ্রয়ে যাও। সবাই সরে দাঁড়ালো। বড় ফুপির অবস্থা করুন। মইনুল ইসলামকে মানানোর দায়িত্ব ওনার কাঁধে। বাকি বউরা আড়ালে খুশি হলো। একেই বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন।
এই শিক্ষা থেকে যদি পাড়ার মহিলাগুলো কিছু শেখে। ত্রিনয় তো বেশ চতুর। জুইয়ের একটা চাচাতো বোন প্রশংসা করলো। ভাবির দেখছি রাজকপাল, আমাদের যে কবে একটা জামাই হবে। শেষটুকু আফসোসের স্বরে বলল সে। জুই জবাব দিল না, চুপচাপ ত্রিনয়কে খাবার দিতে এগিয়ে গেল। ভাবি ছাড়া সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সব থেকেও যেন কি একটা নেই। তন্নিকে ঘরে রেখে বাহিরে আসার পর ত্রিনয় কল দিল। নূরজাহান রিসিভ করলেন চোখ কুঁচকে। কি কবি ক গোলাম? ত্রিনয় জিজ্ঞেস করলো। আফরোজা কোথায়? ঘরে। ঘুমায়? নূরজাহান হতাশ চিত্তে মাথা নাড়লেন। না রে জামাই, নাতি আমার ঘুমায় না। কি জাদু করলি রে? ত্রিনয় স্বাভাবিক স্বরে বলল। পিরিতের জাদু, কালা জাদু। খেয়েছে কিছু? খায় না, জোর করে খাওয়াইলাম। ওর কাছে দেই। ত্রিনয় দ্রুত বলল। না না, দিতে হবে না। ও যেন না জানে আমি কল দিয়েছিলাম। নূরজাহান টিপকিনি কাটলেন। কেন লুকাইয়া লুকাইয়া পিরিত দেখাও? ত্রিনয় হুঁশিয়ারি দিলেন যেন। শোনো সুন্দরী, ওর খেয়াল রাখবা। ওর কিছু হলে সব তোমার দোষ। আচ্ছা বুঝলাম, খেয়াল রাখলে আমারে কি দিবি? ত্রিনয় ফোন সামনে এনে জানতে চাইল। নতুন জামাই লাগবে? নূরজাহানকে রাগানোর একমাত্র পন্থা। তিনি ফুঁসে উঠে বললেন। রাখ রাখ, মোবাইল রাখ। মাঙ্গের নাতি খালি আমারে মরা জামাইয়ের কাছে যায় বালডা। ত্রিনয় অল্প হেসে কল কেটে দিল। তারপর খালি ঘরটা দেখে তার হাসিটা গায়েব হয়ে গেল। মনে হচ্ছে ঘর জুড়ে নুপুরের শব্দ পাচ্ছে। এই তো ড্রেসিং টেবিলের সামনে বসে বেনুনি গাচ্ছে তন্নি, শব্দ করে হাসছে, গালে হাত দিয়ে কখনো সখনো ভাবুক হয়ে যাচ্ছে। আবার ত্রিনয়ের বুকে মাথা রেখে সামনে বসে হাজারটা বকর বকর করছে। কি আশ্চর্য, ত্রিনয় এর আগেও কত থেকেছে একা ঘরে, আজকের মতো এমন ফাঁকা তো লাগেনি। একেই বুঝি ঘর বলে, একেই বুঝি সংসার বলে। গৃহিণী বাদে সব অচল অকেজ। ত্রিনয় খুব করে তন্নির বকর বকরগুলো মিস করলো। খুব দ্রুত তন্নি ফিরে আসুক। কাল গিয়ে ফুপি না আনলে পরের দিন ত্রিনয় যাবে। বিবাহিত পুরুষ সে, বউ ছাড়া থাকা যায় নাকি? 28 বছর তো থেকেছে, আর কত? বিছানাটা কেমন খালি খালি। ইস! বড় ফুপি আর রোজিনা তন্নিদের বাড়িতে এসেছে 11টার সময়। মেয়ের শ্বশুর বাড়ির লোকদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখা হলো না। তারপর বড় ঘরের মাঝখানে বসা হলো। মইনুল ইসলাম আর কাউকে ডাকেননি। ছোটখাটো বিষয়, এসব নিয়ে ঝামেলা করলেই ঝামেলা। মেয়ের বদনাম। তন্নি দাঁড়িয়েছে এক পাশে। ওর পরনে হালকা খয়েরি রঙের একটা শাড়ি, ঘোমটা টেনেছে সুন্দর করে, গ্রামের বধূ। চোখ মুখে স্পষ্ট ফুটেছে। হাতে একজোড়া সোনালি চিকন চুড়ি, কানে স্বর্ণের দুল, গলায় চিকন চেন। মেয়ের সাজ পোশাক জানান দিচ্ছে বড় ঘরের বউ সে। সাধারণের মধ্যেও অসাধারণ। মুখের চমক জ্যোতির প্রমাণ। মেয়েটা স্বামীর আদরে বধূ। সে মুখে আঁচল চেপে দাঁড়িয়ে। বড় ফুপি মুখ খুললেন। মেয়ে এসেছে ভাইজান, আমাদের সাথে দিয়ে দিন, আরেকবার আসবে না হয়। মইনুল ইসলাম কিছু বলার আগেই তিনি এগিয়ে গেলেন তন্নির কাছে, হাত দুটো আঁকড়ে ধরলেন। তুই কি পাগল? বউ কি না কি বলে ফেলেছি, এসব মনে রাখতে আসে? চল আমাদের সাথে। তন্নি কথা বলল না। নূরজাহান বললেন। আমাদের সামর্থ্য আছে, মাইয়া সব দিয়া পরে পাঠামো। রোজিনা ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে বললেন। এসব কথা মনে রাখতে নেই আম্মা। বিয়ে হলো টুকটাক কথা হয়। আপনি তো সংসার করেছেন, কিছু হলেও জানেন। মইনুল ইসলাম তন্নিকে জিজ্ঞেস করলেন। তুমি এখন যাবে আম্মা? তন্নি সরাসরি বলল। না। বড় ফুপি ওর হাতটা ফের ধরলেন, বললেন। শোনো মেয়ের কথা, চল মা। এই যে এখানে দাঁড়িয়ে বললাম, ফুফি আর কখনো তোকে কিছু বলবো না। শুধু আমি না, কেউ তোকে কখনো কিছু বলবে না। বললে আমি প্রতিবাদ করব। তন্নি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, জুতো মেরে গরু দান করতে এসেছে। আজ তো খান্নাস। মইনুল ইসলাম বললেন। আচ্ছা বেআইন, রাগ গোসমা যেভাবে এসেছে কয়েকদিন থাকুক। ওনার কথা শেষ হলো না। ফুপি ব্যস্ত হয়ে পড়লেন। না না, পরে এসে থাকবে। তন্নি, তুই জামা কাপড় গুছিয়ে আন। শাড়ি পাল্টাতে হবে না, গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, তোমার যেতে হবে না। তোমার বোন কোথায়? মোহনাকে দেখতে পেয়ে তিনি ডাক দিলেন। যাও তো মা, তোমার বোনের জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসো।
তিনি তন্নিকে চেপে ধরলেন নিজের সাথে। ওনার এমন আদর দেখে তন্নি অবাক হচ্ছে। কি আশ্চর্য, ত্রিনয় বোধহয় ওকে এভাবে জড়িয়ে ধরে না। কথাবার্তা বেশ হয়েছে। বেঁকে বসেছেন নূরজাহান। নাতনির অসম্মান হয়েছে। উনি কি এতই মিসকিন নাকি? প্রয়োজন পড়লে নিজের গহনা বিক্রি করে নাতনির শ্বশুর বাড়িতে জিনিসপত্র পাঠাবেন। দৃঢ় প্রতিজ্ঞার বদ্ধ তিনি। মইনুল আসমা অবাক হলেন বেশ, কেননা গত সন্ধ্যায় তিনি তন্নিকে বোকাঝোকা করেছেন। তন্নি কয়েক দফা কেঁদেছে, কে জানে কেন। হয়তো পরিচিত ঘরটার জন্য, নয়তো মাকে ছেড়ে যাওয়ার জন্য। কয়েকটা দিন থেকে যাওয়ার ইচ্ছে তারও হয়েছিল। কেবল ঝগড়া করে এসেছে বলেই মুখ ফুটে সেটা বলেননি সে। ত্রিনয়কে আর একবার বলবে, কয়েকদিন থাকার কথা। ওদেরকে শেষমেশ বিদায় দেওয়া হলো বিকেলের দিকে। তন্নি সিদ্দিকী বাড়িতে পা রাখলো ভয়ে ভয়ে। জুই জবা এসে জোরে ধরলো তাকে। তন্নি ফিসফিস করে বলল, তোমার ভাইয়া কোথায় জুই? জুই একটু হেসে বলল, বিকেলে এসেছে, ঘুমোচ্ছে বোধ হয়। তুমি ভয় পাচ্ছ নাকি? বাপরে, কালকে এদিকে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ফুপির উপর কড়া হুঁশিয়ারি জারি হয়েছিল। আজকে তোমাকে আনতেই হবে। তন্নির বড় চাচি শাশুড়ি বললেন। কেমন যাওয়া গেলি গো, একদিনও থাকতে পারলি না? তন্নি জবাব দিল না। এই প্রথম শ্বশুরবাড়িতে ওর অস্বস্তি হচ্ছে। কাল যে ত্রিনয়কে বড় মুখে বলল আর আসবে না, এখন জবাব কি দেবে? ধ্যাত। সে প্রথমে জুয়ের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর বেশ ভয়ে ভয়ে ঘরের ভিতর এলো, পা টিপে টিপে। ত্রিনয় তখন ঘুমাচ্ছে, একটা হাতে বুকের উপর, অপর হাতটা বালিশের উপর, মাথার নিচে ঘুমানোর ভাব ভঙ্গি দারুণ। তন্নি বিছানায় উঠে বসলো, নাকের উপর চোখের সামনে হাত রেখে বুঝলো লোকটা ঘুমিয়ে গেছে। তারপর শান্ত শ্বাস ছাড়লো সে। নিজেও মাথাটা বালিশে রেখে অনেকক্ষণ চেয়ে রইল গম্ভীর আর ভীষণ রাগী মুখটায়। এখন একটুকু বোঝা যাচ্ছে না। জুই জবার ভাষায় তাদের ভাই মারাত্মক রাগী, যেটা এখন পর্যন্ত তন্নি দেখেনি। ওকে দেখায় না কখনো, সব সময় বেশ আদরে আদরে রাখে বলেই তন্নি টের পায় না। কিন্তু ত্রিনয়ের গম্ভীর মুখ জানান দেয় সে কতটা রাগী। আজ পর্যন্ত কখনো মন খুলে হাসতে দেখেনি লোকটাকে। তন্নি বিড়বিড় করে, রোবট। তারপর স্বামীর সুদর্শন মুখটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আগের দিন সারা রাত তার ঘুম হয়নি এক বিন্দু। ঘুমের ঘোরে ত্রিনয় টের পেল একটা সাপ ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। ভীষণ গভীর আলিঙ্গন, শরীরের চেনা ঘ্রাণে ঘরের সাপটাকে চিনতে ত্রিনয়ের ভুল হয় না। সে তন্নির হাতটা ছাড়িয়ে উঠে বসলো, তারপর শরীরে কাঁথা টেনে দিয়ে বিছানা থেকে নেমে যায়। আলগোছে, অবশ্য একটু হাসেও। সেই হাসি কেউ দেখে না। ত্রিনয় ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসলো। রোজিনাকে দেখে এগিয়ে এলো, পাশে বসে শান্ত মতো বললেন, বউকে কিছু বলিস না বাবা। ত্রিনয় প্রশ্ন করলো, তোমার ননদ কোথায়? তোর চাচুর বাড়িতে গেছে। উনি পুনরায় বললেন, কিছু বলিস না বউকে, ছোট না। ত্রিনয় বলল, কিছু বলবো না মা। ওকে কখন কিভাবে কি বলতে হবে তা আমি খুব ভালো করে জানি। একটা মেয়ে নিজের সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসেছে কেবলমাত্র আমার আশায়। আমি ওর একমাত্র আশা, ভরসা এবং বিশ্বস্ত কাঁধ। আমার কাছে এলেই সে যেন নিজেকে নিরাপদ ভাবে, তা বোঝানোর দায়িত্ব আমার। আমি ওকে কিছু বলবো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও কিছু বলো না। একটু থেমে সে পুনরায় শুরু করলো, নতুন বউ নবজাতক শিশুর মতো মা। যখন একটা মুসলিম ঘরে এবং একটা হিন্দু ঘরে একই সাথে দুটি বাচ্চা জন্ম নেয়, তখন তারা জানে না তাদের ধর্ম কী। তারা দুজনই নিষ্পাপ। তারপর যখন একে একে শিশুগুলো নিজেদের পরিবারকে পুজো করতে দেখে, তখন তারাও সেটা অনুসরণ করে। একটা মুসলিম শিশু নামাজ শেখে, অর্থাৎ তাকে যা শেখানো হবে সে তাই শিখবে। ঘরের নববধূ ঠিক এরকমই মা। ওরা প্রথম প্রথম এসেই ঝগড়া বিবাদে জড়ায় না। প্রত্যেকটা মেয়ের শখ থাকে শ্বশুরবাড়ির লোকদের সাথে মিলেমিশে থাকার। পরবর্তীতে ওদের সাথে তুমি যেরূপ আচরণ করবে সে সেরূপ আচরণ শিখবে, ঘরের নিয়ম বুঝবে। তুমি একবারের জায়গায় 3 বার ভুল ধরলে সে আর কাজটা করতেই চাইবে না। তুমি ওকে আগলে নিলে সে নিজেও তোমাকে আগলে নেবে, নেওয়ার চেষ্টা করবে। মা হওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে হয়। ত্রিনয়
আর কিছু বলল না। সংসার যতটা সহজ দেখা যায় ঠিক ততটা সহজ না। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সংসার টিকিয়ে রাখার যুদ্ধ। বিপরীত ধর্মী দুজনকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া যুদ্ধ, যার সাথে তাতব দুনিয়ায় কোনো কিছুর তুলনা হয় না। তন্নির যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত। চারপাশে ঝিঝি পোকার অবাধ্য আলোড়ন। এক ঝাঁক জ্যোৎস্না নেমেছে বাইরে। কাঁঠাল পোকার শব্দে আশপাশ ঝুমঝুম করছে। তন্নি স্বভাববশত পাশে হাত বুলালো। খালি পেয়ে ঘুমের ঘোরে তরাত করে লাফিয়ে উঠে বসলো। চুলগুলো হাত খোপা করতে করতে পাশে তাকালো। ঘরে আলো নেই। ত্রিনয় বসেছে ল্যাপটপের সামনে। কেবল ততটুকু আলোই ঘরটা জুড়ে। আনাচে কানাচে ভুতুরে ভাব। শাড়ির আঁচলটা সে ঠিক করে নিল। একবার ভাবলো পেছন থেকেই কেটে পড়বে। এখানে থাকলে নিশ্চিত ত্রিনয় ওকে মেরে ফেলবে। অন্তত কয়েকটা চর থাপ্পড় হলেও অবধারিত হয়েছে তার জন্য। তন্নি তাই বিছানার অপর পাশ দিয়ে নামলো। এক পা এগোনোর আগেই অপর পাশের লোকটা বলে উঠল, কে জানি চলে গিয়েছিল। তন্নি আরেকবার ঢোক গিলল। খাটের মাথায় মাথাটা ঠুকে দিতে ইচ্ছে করছে। সে ভেবে পায় না এত ভয় আসে কথা থেকে। নিজের বরকে কেউ এভাবে ভয় পায়? তন্নি আস্তে করে বলল, নিজের ঘরে ফিরে আসবে না নাকি? নিজের ঘর হলে গিয়েছিল কেন? কেমন ভরাট গম্ভীর স্বর। হাতের আঙ্গুলগুলো তখনও কিবোর্ডে চলছে অবিরাম। তন্নি বলল, যা বলো সরাসরি বলো, ইঙ্গিত দিয়ে কথা কেন বলছো? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে ওর দিকে তাকালো। তন্নির আপাতমস্তক কাঁপে। তার ঠোঁট দুটো নিজের প্রতি বিতৃষ্ণায় উল্টে আসে। কাল একটু বেশি অবাধ্যতা করেছে। সে জানে ত্রিনয় নিজে গাড়িতে তুলে দিলেও ভেতরে ভেতরে রেগেছিল। বাইরের হালকা হলুদাভা আলোটা চোখে লাগছে। ত্রিনয় একটু বাঁশের চিকন কঞ্চি নিল হাতে। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। সেখানে তাকিয়ে থেকেই বলল, কত শয়তান মানুষ করলাম, এখন নিজের ঘরে দুশ্মন পাত্তাই দিচ্ছে না। তন্নি অপর পাশ থেকে অনুনয় করলো, পাত্তা দিচ্ছি তো, তুমি অত বড় বড় ছেলে মেয়ের শরীরে হাত তোলো? ত্রিনয় ভ্রু উঁচু করলো, বলল, এদিকে এসো। তন্নি নাক টেনে বলল, তুমি মারবে আমায়? কাছে আসতে বলেছি। আর কখনো তোমার কথার অবত্য হব না, প্রমিস। নিজের গলাটা দেখালো সে। এই দেখো, সত্যি সবসময় তোমার কথা শুনবো। ত্রিনয় উঠে এলো। তন্নি কয়েক পা পিছিয়ে গেল। লোকটা বিছানায় পাশে দিয়েই ওর কাছে এলো। আর একটু এগোতে গেলেই তন্নির দৌড় শুরু করলো। ঘরময় ছোটাছুটি করলো দুজনে বেশ অনেকক্ষণ। তারপর তার হাতটা ত্রিনয় খপ করে ধরে ফেললো। তন্নি অসহায় চোখে তাকায়। ত্রিনয় হাতের লাঠিটা ফেলে দিয়ে ওকে কোলের উপরে বসিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। তন্নির মাথার খোপা খুলে গেছে সেই কখন। দুজনেই অবশ্য হাঁপাচ্ছে। শরীর ঘেমেছে কিছুটা। ত্রিনয় কিছু বলল না। ঘামান্ত হলদে মুখখানি দেখে বা হাতে বা পাশের চুলগুলো সরিয়ে দিল আলতো করে। তারপর তন্নিকে চেপে ধরে মুখ ডুবিয়ে দিল গলায়। দাঁতের আঘাতে বাড়তেই পেছনের চুলগুলো খামচে ধুলো তন্নি। তার সারা শরীর অবশ হয়ে গেছে। শরীর জড়ায় জড়ায় খুলে যাচ্ছে আস্তে ধীরে। দাড়ির ঘষায় মরণ দশা। ত্রিনয় সেভাবেই শুয়ে পড়ল। মুখটা গলাতে রেখেই প্রশ্ন করল, কেন এলে? তন্নি শুয়ে নিয়েছে ততক্ষণে বলল, তোমার ফুপু গিয়ে তেল মালিশ করলো। আচ্ছা, কোথায়? তন্নি থতমত খায়। আবার কোথায়? উনি তো আমার বড়, মাথায় একটু তেল দিয়েছিলেন। ত্রিনয় আরেকটু গম্ভীর গলায় ফিসফিস করল, আর কখনো যাবে না? তন্নির কান্না পেল খুব। সে কাঁদল না। স্বামীর মাথাটা বুকের উপরে নিয়ে বলল, আর যাব না। মনে থাকবে? আগে তুমি বলো, আমার সাথে আর কখনো কেউ বাজে ব্যবহার করবে না? ত্রিনয় বুক থেকে মাথা তুলল। অবাক হয়ে প্রশ্ন করল, কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল, ঘুম না হলে আমার খুব কান্না পায়। এতক্ষণ তো ঘুমাচ্ছিলে। কাল রাতে আমি একটুও ঘুমোতে পারিনি, তোমার ছাড়া ঘুমোতে পারি না আমি। আচ্ছা, কাঁদে না? বলতে বলতে ত্রিনয় উঠে বসলো। বসেছে তন্নি নিজেও। সে নিজের গলার ডান পাশটায় হাত বুলিয়ে দেখলো। অনাগ্রহী গলায় বলল, ডান পাশে দিয়েছো? এটা ঢাকবো কি করে, কেউ দেখে ফেললে? ত্রিনয়ের দায় সারা জবাব। দেখুক। তন্নি এগিয়ে গিয়ে ওর বাহুটা জড়িয়ে ধরলো। কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, তোমার রাগ কমেছে? আমি কারোর উপর রাগ করিনি। তন্নি হাতটা ঝাটকায় সরিয়ে দিল। তারপর মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো শব্দ করে।
ফুপিয়ে ফুপিয়ে। সব দোষ শুধু ওর। ওদের গায়ে মেয়েরা রাগ করলে বর এসে নিয়ে যায়, কিন্তু ত্রিনয় তো গেল না। ওর কি এখানে অপরাধ হয়নি? রাগ করার অধিকার তো ওরও আছে। পেছন থেকে ত্রিনয় পুনরায় জানতে চায়। আবার কাঁদছো কেন? তন্নি খাটের কোনায় হাত রাখলো, রাগে দুঃখে জর্জরিত কণ্ঠে বলল, সবসময় তুমি রাগ করো। আমাদের এখানে যেন কি হয়, মেয়েরা রাগ করে বাপের বাড়ি চলে এলে বর গিয়ে রাগ ভাঙায়, নিয়ে যেতে আসে। কিন্তু আমার বেলায় তুমি তো গেলে না, একটা ফোন দিয়েও খবর নিলে না। তুমি কি আদৌ আমায় ভালোবাসো? ত্রিনয় পেছন থেকে জোরে ধরলো, কাঁধে থুতনি রেখে বলল, তোমার মান আমি যে কোনো সময় ভাঙতে পারবো। আমি চাইলেই আজ ওখানে যেতে পারতাম, কিন্তু আমার সাথে ফিরে এলে তোমার মধ্যে একটা অনুশোচনা বোধ থাকতো। তুমি ঠিক মতো ফুপির সামনে, আম্মুর সামনে দাঁড়াতে পারতে না। আম্মুর সামনে দাঁড়াতে পারতে না। আমার স্ত্রী কোনো রকম অস্বস্তিতে পড়ুক, তা আমি চাই না। ফুপু নিজে গিয়ে এনেছে তোমায়। তোমার সম্মানটা বুঝতে পারছো তুমি? আফরোজা, তুমি বোকা না। তন্নি সবটা বুঝলো, নাক টেনে জানতে চাইলো, তাহলে বলো, তুমি আমার উপর রেগে নেই? সত্যি রেগে নেই। ঘুমাবে? মাত্রই তো ঘুমালাম। এ শোনো, বলো। আজকে চাঁদ দেখতে যাবে? কত সুন্দর চাঁদ উঠেছে। ত্রিনয় বলল, আচ্ছা চলো। কোথায় যাবে? ওরা দুজন প্রথমবারের মতো হাঁটতে বের হলো। ভীষণ গভীর রাত তখন। গলিটা পার হতে গিয়ে তন্নি দেখলো সত্যি সত্যি কতগুলো জোনাকি পোকা। কি সুন্দর সবুজ আলো চারপাশে। অনেকগুলো লাইট নিভে গেছে ততক্ষণে। আধার গলি কেবল চাঁদের রূপলি আলোয় আলোকিত হয়ে আছে। ওরা প্রথমে সোয়াকিয়া মাঠ পেরোলো, তারপর এলো সরু দেওয়ালের সামনে। তন্নির আবদার মুক্ত মঞ্চে যাবে। কলেজের আশেপাশেও সব নীরব। নরসুন্দর জলের উপর কচুরিপানা ভাসছে। সাদা ব্রিজগুলো দেখতে ভয়ানক। তন্নি গিয়ে লোহার শিক আঁকড়ে সেখানে দাঁড়ালো। এত সুন্দর আশপাশ দেখে পুনরায় তার কান্না পাচ্ছে। ত্রিনয় দাঁড়ালো ওকে আগলে ধরে। সম্পূর্ণ গোলাকার জায়গাটা খালি। পাশের রাস্তায় কতগুলো কুকুর রাস্তার ধুলোবালিতে গড়াগড়ি খেয়ে ঘুমাচ্ছে। কয়েকটা আবার জেগে আছে। তার মধ্যে দু একটা কুকুর হঠাৎ করে ডেকে উঠছে। তন্নির হাতটা শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়েছে, ভীষণ গভীর বাঁধনে। কুকুরের নির্ধারণ আর্ত চিৎকার কানে এলে সে আর একটু ঘেঁষে আসে নিজের স্বামীর দিকে। তারপর এক ধ্যানে তাকিয়ে থাকে গোলাকার চাঁদটার দিকে। ত্রিনয় তাকিয়ে ওর দিকে। তন্নি চাঁদ দেখতে দেখতে জিজ্ঞেস করে, কি দেখছো? আমার চাঁদকে। হঠাৎ করে বাতাস শুরু হয়। গায়ের আঁচলটা বিছিয়ে পড়ে রেলিং এর উপর। তন্নি আলতো হেসে বুকে কিল বসায়। এসব পুরনো ডায়লগ, নতুন কিছু বলো। কি দেখছো? তন্নি ভীষণ আগ্রহ নিয়ে লোকটার দিকে তাকায়। চোখে চোখ পড়ে দুজনের। হাতের বাঁধনটা আরেকটু শক্ত হলে হুট করে ওর ওষ্ঠের উপর শব্দ করে চুমু খায় ত্রিনয়। তন্নি চমকে উঠল, নড়ে চড়ে উঠল। তার নরবরে দেহটা ত্রিনয় আর একটু আগলে ধরল। গভীর স্বরে বলল, আমার বউকে দেখি, আমার জীবন সঙ্গিনীকে। তারপর এলোমেলো বাতাসের তোপ তন্নির মনে প্রাণে আলোড়ন তুলে। গোটা শরীর শিরশির করে। লজ্জায় কপালের এক গুচ্ছ কৃষ্ণচূড়া নামে হড়বড় করে। সে একান্তভাবে চাঁদটাকে জিজ্ঞেস করে, ওর মুখে বউ ডাক এত আদুরে কেন? কেন সে ডাক শুনলে জীবনে বাঁচতে চাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ হয়ে যায়? কেবল স্বামী স্ত্রী বলেই? নাকি অপ্রকাশিত না বলা এবং না হতে পারা প্রেমিক প্রেমিকা বলে? রাত বিরেতে তন্নি বোকার মতো বসে আছে। ঘটনাটা আশ্চর্যজনক বটে। সেই কবে কোন দিন বলেছিল ওর রেশমি চুড়ি পছন্দ। ত্রিনয় কথা থেকে খুঁজে খুঁজে 24 জোড়া রেশমি চুড়ি এনেছে। এতগুলো চুড়ি একসাথে দেখে তন্নি অবাক হচ্ছে বারবার। লোকটা অর্ধপাগল নাকি? এত চুড়ি দিয়ে ও করবে কি? একটা কালারও বাদ দেয়নি বোধহয়। তন্নি তো সবগুলো রঙের নামই জানে না। সাথে চুড়ি রাখার একটা আলনাও এনেছে। সে খুশির সাথে সাথে হতবাক, স্তব্ধ। ত্রিনয় মাঝে মধ্যে রাতে ঘুমানোর আগে গোসল করে। আজ কলেজ থেকে আর বাড়িতে আসেনি, এসেছে একদম রাতে। এই যে এখন ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। তন্নি বিছানায় বসে চুড়িগুলো দেখছে আর গুছিয়ে রাখছে। শব্দ পেয়ে সে ঘুরে তাকালো। ত্রিনয় বেরিয়েছে। সদ্য শাওয়ার নেওয়ায় উদাম শরীর, কালো রঙের একটা ট্রাউজার পরনে শুধু। বুকের উপর
কুচকুচে কালো কতগুলো পশম তখনও ভিজে আছে, সম্পূর্ণ শরীরে ফোঁটা ফোঁটা জল। সে চুলে তোয়ালে চালাতে চালাতে এগিয়ে এলো, তারপর গলায় শব্দ করে বলল, চোখ সরাও, কখনো দেখোনি এর আগে? তন্নি সমবেত পেয়ে লজ্জা পেল, অন্যদিকে তাকে ভিড় করলো। জামাই হ্যান্ডসাম হলে যা হয়। ত্রিনয় জিজ্ঞেস করলো। কি বললে? তন্নির দাঁত বের করে হাসলো। তোমাকে একদম শাহরুখ খানের মতো দেখা যায়, আমার সুদর্শন জামাই। ত্রিনয় চোখ ছোট ছোট করলো, কাবার থেকে টি শার্ট নিয়ে পড়তে বলল, আর তোমাকে রিনা খানের মতো। কত সুন্দর প্রশংসা করলাম, বেটা বলে কি? তারপর জিজ্ঞেস করলো, মার্কেট তুলে এনেছো? ত্রিনয় সোফায় বসলো, ফোন উন্মুক্ত করতে করতে জবাব দিল, মার্কেটে গেলে পাগল হয়ে যেতে। হোসেনপুর গিয়েছিলাম একটা কাজে, ওখানে পেলাম। কয়েকদিন পর পর বায়না করার চেয়ে সবগুলো একেবারে এনে দিলাম। আরও কিছু চাই? তন্নি চুরি সহ আয়নাটা নিয়ে উঠে দাঁড়ালো, ড্রেসিং টেবিলে ঠিকঠাক রাখতে রাখতে বলল, চুরি কি আমি চেয়েছিলাম? সবগুলোর সাথে ম্যাচ করে শাড়ি এনে দেবে। এগুলো আমার খুব পছন্দ হয়েছে। তন্নির লম্বা চুলগুলো সম্পূর্ণ খোলা, তখন হাঁটুর নিচ অব্দি কালো চুলগুলো ত্রিনয় সোফা থেকে এক ধ্যানে দেখলো। কি খুঁজে পেল কে জানে, সে আর উত্তর দিল না। দীঘল কালো কেশগুলো ওর মনোযোগ কেড়ে নিল। পুরোটা ক্ষণ সে কেবল ওর চুলগুলোই দেখে গেল। পুরুষ মানুষ বোধহয় তার শখের নারীর লম্বা চুল সব থেকে বেশি পছন্দ করে। ত্রিনয়ের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠান। বৈশাখ চলে গেছে সেই কবে, এখন ওদের অনুষ্ঠান করতে মন চাইছে। কলেজের টিচাররা নিজেদের স্ত্রী সহ যাবে, তন্নিকেও যেতে হবে। তন্নি অবশ্য যেতে চাইছে না, লোক সমাগমের মধ্যে সে গিয়ে কি করবে? ত্রিনয়ের কথাবার্তার গ্যারাকলে পড়ে রাজি হয়েছে সে, রেডি হতে হবে। ত্রিনয় তৈরি হয়েছে, সে নিজের চুল সেট করছে। তনি পেছন থেকে ডাকলো, মাস্টার। ত্রিনয় তাকালো ঘাড় ঘুরিয়ে। তনি দু হাতের দুটা শাড়ি দেখিয়ে জানতে চাইল, কোনটা পরবো? ত্রিনয় নিজের দিকে তাকালো, তার পরনে কালো শার্ট, সাদা প্যান্ট। সে বলল, কালোটা পরো। তন্নি পুনরায় ডাক দেওয়ার আগে আবারও বলল, আর সাদা ব্লাউজ। ওর মুখটা চুপসে গেল, মিনমিন করে বলল, কিভাবে বুঝলে এটার জন্যই ডাকবো? সে শাড়িটা পরে তৈরি হলো, সেদিনের মতো খোপায় আর্টিফিশিয়াল গাজরা দিল, হাত ভর্তি সাদা চুড়ি। দুজনে রেডি হতে হতে দুপুর হয়ে এলো। কলেজে বড়রা থাকবে বলে অনুষ্ঠান শুরু হবে 2টো থেকে। তন্নি দেরি করেছে বেশি, মেয়ে জাত তো, সাজতে একটু সময় লাগবেই, স্বাভাবিক। তন্নি ফের ডাক দিল, ও মাস্টার। ত্রিনয়ের সম্পূর্ণ শরীর রাগে জ্বলে যাচ্ছে। একটা মানুষ ঠিক কতক্ষণ সহ্য করতে পারে, ঠিক কতক্ষণ? সে কখন থেকে কলেজ থেকে কল আসছে, ওর এক সম্বোধন শুনে নিজের মাথা ফাটিয়ে ফেলতে মন চাইছে। ত্রিনয় ধমকে উঠল, কি সমস্যা? তন্নি কেঁপে উঠল, সাজগোজ কমপ্লিট। সে হাতে থাকা দুলটা দেখিয়ে মিনমিন করলো, পরিয়ে দাও। বইয়ের সৌন্দর্য দেখার সময় নেই। ত্রিনয় ধূপধাপ এগিয়ে গিয়ে দুলটা হাতে নিল, কানে পরিয়ে হুকটা এত জোরে চেপে ধরলো তন্নির চিৎকার ছুড়ল, মাগো আস্তে। ত্রিনয় মুখ চেপে ধরল, কি সব অশ্লীল শব্দ! ওকে আর একটা কথাও বলতে দেওয়া হলো না। ত্রিনয় নিজের সাথে তাকে চিপকে ধরে বের হলো। তন্নির শরীরের হাড়গোড়গুলো বোধহয় জায়গা থেকে নড়ে গেল। উফ বাবা, গুন্ডা একটা! সেখানে গিয়ে ওরা পৌঁছালো ঠিক 1:25 মিনিটে। গান বাজনা শুরু হয়েছে, স্টেজে কয়েকজন রবীন্দ্রসঙ্গীত গাইছে, বেশ সুন্দর সুর। টিচারদের মধ্যে কাপলদের মধ্যে মনি হলো ত্রিনয় তন্নি। বর পরেছে কালো শার্ট সাদা প্যান্ট, বউ পরেছে কালো শাড়ি সাদা ব্লাউজ। ত্রিনয়ের বাঁ হাতের কবজিতে ঘড়ি, হাতটা পকেটে ঢুকিয়ে রাখা। তন্নিকে সবাই বেশ প্রশংসা করলো। অন্যান্য স্যারের বউদের সাথে তাকে বসিয়ে ত্রিনয় সবার সাথে গিয়ে দাঁড়ালো, কথাবার্তা বলতে শুরু করলো। তন্নির দিকে কয়েকবার তাকিয়ে আর চোখে। বেশ বড় কলেজ মাঠ। তন্নি সবার সাথে কথা বলার ফাঁকে এদিকে ওদিকে তাকালো। রাত পর্যন্ত চলবে এসব। সে এর আগে কখনো এত বড় কলেজ দেখেনি। জুই বোধহয় এখানে পড়ে না, জুইয়ের কলেজের ছেলেরা নেই। তন্নি শুনেছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কাউকে কিছু না বলে এদিকে ওদিকে দেখতে লাগলো। বিকেল শেষ হয়ে যাচ্ছে প্রায়, আকাশটা কমলা রং ধারণ করেছে। মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল,
হাঁটতে হাঁটতে এলো খুবই নির্জন একটা জায়গায়। এখানে লোক সমাগম নেই। সেই সম্ভবিত ফিরে পেল প্রায় আধ ঘন্টা পর। তারপর চমকে উঠল। কথায় এসেছে এটা, এখান থেকে স্টেজটা দেখা যাচ্ছে। সে যেতে পারবে অবশ্য। সময়ের তো খেয়ালই নেই। রাত হয়ে গেছে বোধহয়। কয়েকটা গাছের পাতা নড়ে উঠল তখন। তন্নি ভয় পেয়ে গুটিয়ে যায়। সে যেতে পারবে জেনেও সেখান থেকে গেল না। এতক্ষণ নিশ্চয়ই ত্রিনয় ওকে খুঁজতে শুরু করেছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকা ভালো। দেখা যাবে দুজন দুজনকে খুঁজতে গিয়ে কাউকেই পেল না। তন্নির হাতে ফোন নেই। নিস্তব্ধতা বাড়তেই ওর শ্বাস আটকে এলো। ভয়ে মেয়েটা জমে গেল প্রায়। পড়েছে আরও কালো শাড়ি। অন্ধকারের জন্য তো দেখাই যাবে না। ধ্যাত, সময় কাটলো আরও কতক্ষণ। পুরোপুরি রাত হয়নি এখনো। একটা ধূপধাপ পায়ের শব্দ হলো তখন। তন্নির সেকেন্ড ব্যবধানে পিছন ফিরল। টের পেল একটা সুঠাম দেহি লম্বা পুরুষ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে ভীষণ মজবুত করে। তন্নির পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেছে। দম আটকে এলো। সে বুঝতে পারছে না এত পাগল হওয়ার কি আছে। ত্রিনয় ওর ঘাড়ে মুখ গুজে রেখেছে। তন্নি পিঠে হাত রাখলো। ত্রিনয় জিজ্ঞেস করলো ব্যস্ত গলায়, ঠিক আছো তুমি? আফরোজা, হয়নি তো কিছু তোমার? কোথায় ছিলে বলো? কত জায়গায় খুঁজেছি, একবার বলবে তো? ভয় পেয়েছিলে? এমা, তন্নি কান্না করছে কেন? এতক্ষণ তো দিব্যি দাঁড়িয়েছিল। ওর চোখগুলো পিটপিট করছে। ত্রিনয় তাকে কিছু বলতে দিল না। ছেড়ে দিয়ে ওর হাত আঁকড়ে ধরল শক্ত করে। কল বাজছে। সে তন্নিকে নিয়ে হাঁটতে হাঁটতে রিসিভ করলো সেটা। ইয়েস স্যার। কোথায় আছো? আমি বাড়িতে যাচ্ছি স্যার। হোয়াট? কলেজের জুনিয়র শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হতো। তোমার ব্যবহার শিক্ষা কৌশলে অভিভুক্ত হয়ে শিক্ষার্থীরা তোমার জন্য ছোটোখাটো এই অ্যাওয়ার্ড রেখেছি। তুমি চলে যাচ্ছ কেন হুট করে? সরি স্যার, আপনাকে ইনফর্ম করতে পারিনি। আমার সাথের জন কিছুটা অসুস্থ। উনি শুধালেন। সাতের জনকে? ত্রিনয় তন্নিকে নিয়ে এগোতে এগোতে বেটার হাফ, শি ইজ মাই বেটার হাফ। ত্রিনয় তন্নিকে নিয়ে এগোতে এগোতে উত্তর দিল। বেটার হাফটা আবার কি? ঘরটা নীরব নিস্তব্ধ হয়ে আছে। ঝড় আসার পূর্বাভাস। তন্নি বুঝতে পারছে না কিছু। গাড়িতে যখন সে বসলো, সে একাই ওখানে গিয়েছে। তারপর থেকে ত্রিনয়ের মাথা খারাপ হয়ে আছে। রাগে তার কপালের পাশের রগগুলো নীল হয়ে যাচ্ছে। ঘরে এসেই এক ঝটকায় ওর হাত ছেড়েছে ত্রিনয়। সে একটু দূরে দাঁড়িয়ে মাথায় গাজরা গাড়িতেই খুলে রেখেছে। খোপার অবস্থা নাজেহাল। শরীর টুকটুক করছে। ত্রিনয় রাগে চেঁচিয়ে উঠল। তোমাকে ওখানে একা একা যাওয়ার অনুমতি দিয়েছে কে? আমি দিয়েছি? আমি বলিনি এখান থেকে উঠবে না? তন্নি মাথা নামিয়ে নিল। বলেছো? শুনলে না কেন? অ্যান্সার মি, ইডিয়েট। তন্নির মনে হচ্ছে ঘরের দেওয়ালগুলো পর্যন্ত কাঁপছে। সে চোখ তুলল। নিষ্পাপ কণ্ঠে আওড়ালো, তুমি তো রেগে কেন যাচ্ছ? ওখানে কি বাঘ ভালুক ছিল? ত্রিনয়ের রাগ আরেকটু বাড়ল। বাঘ ভাল্লুক থাকলেও তো আমি ভয় পেতাম না। তোমার কোনো আইডিয়া আছে? আছে কোনো আইডিয়া? 40টা মিনিট, আই রিপিট 40টা মিনিট আমি পাগলের মতো ঘুরেছি এই মাথা ও মাথা। অবশ্য তুমি কি বুঝবে, পাগল একটা। তন্নি তখনও কিছু বুঝতে পারল না। আস্তে করে বলল, আমি বুঝিনি, কিন্তু ওখানে বিপদ হওয়ার মতো কিছু ছিল না। ত্রিনয় ফের ধমকে উঠল। চুপ, একদম চুপ। অনার্সে পড়ুয়া ছেলেরা তোমার থেকে বড় না? কলেজে কি হয় সে সম্পর্কে তোমার ধারণা আছে কোনো বখাটের হাতে পড়লে চিন্তায় মরে যাচ্ছিলাম আমি। উফ ও। ত্রিনয় পেছনের দেওয়ালে মাথা ঠেকিয়ে দিল। তখন কেমন লেগেছিল সেটা কেবল সে জানে। লাস্ট ইয়ারের কয়েকটা ছেলে একদম ভালো না। আজ ওদিকটা নীরব। যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার চান্স ছিল। ত্রিনয় তেমন কিছুই ভেবেছিল। তন্নি কি করবে ভেবে পেল না। চুপচাপ এগিয়ে গিয়ে ত্রিনয়কে জড়িয়ে ধরল সে। ত্রিনয় চমকে উঠল, কিন্তু ওকে ধরল না। একই রকম শটান দাঁড়িয়ে রইল। তন্নি বুকে নাক মুখ ঘষল বিড়াল ছানার মতো। বা পাশে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আমি বুঝতে পারিনি। শুরু। ঠোঁট উল্টে বলল সে। ত্রিনয় আর থাকতে পারল না। পুনরায় ওকে জড়িয়ে ধরল। মাথার মধ্য স্মৃতিতে ঠোঁট চেপে ধরল। সরালো না। তন্নি হেসে জিজ্ঞেস করল, কিসের ভয় পাচ্ছিলে? কিছু হয়ে গেলে মইনুল ইসলামকে কৈফিয়ত দিতে হবে, এটার ভয়? ত্রিনয় ঠোঁট সরালো।
আরেকটা তুমি পাওয়ার ভয়। আরেকটা আমি? তন্নি বুক থেকে সরে এলো, বিস্ময় নিয়ে বলল। আমি না থাকলে তুমি আরেকটা বিয়ে করবে? ত্রিনয় দায় সারা ভাবে বলল। হ্যাঁ, বউ ছাড়া থাকবো কেন? তন্নি কষ্ট পেয়ে বলল। আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। তার কথা শেষ হলো না, ত্রিনয় আটকে দিল। কিন্তু তুমি নেই। আমার মতোই কেন? কেমন আমি? পাগল, ঘাড়তেরা। তন্নি চোখ কুঁচকে নিল। আমি ঘাটতারা না। ত্রিনয় ওকে টেনে নিজের কাছে আনলো, বলল। সেটাই তো, তুমি আমার বাধ্য বউ বটে। এরকম বাধ্য বউ কোথায় পাবো? হ্যাঁ, তন্নি অবশ্যই ত্রিনয়ের বাধ্য বউ। সে কখনো ত্রিনয়ের অবাধ্য হয়নি। ভালো খারাপ সব কিছু নিশ্চুপে মেনেছে। তন্নি তাই খুশি হয়ে গেল। আমার মতো বউ পাবেই না, বিয়ে করার চান্সও নেই। ত্রিনয়কে ঘুরিয়ে মাথার খপাটা খুলে ফেলল, লম্বা চুলগুলো সেদিনের মতো গলায় পেঁচিয়ে ধরল, জিজ্ঞেস করলো। মেরে ফেলি? তন্নি বিরক্ত হলো। চুলে কি পেয়েছো? চুল কেটে ফেলবো। তাহলে নিশ্চিত মেরে ফেলবো। কেন? চুল তো আমার। তোমার না, আমার। তন্নি ফের জিজ্ঞেস করলো। কারণ? ত্রিনয় চুলের ভাঁজে নিজের মুখ গুজে দিল, বড় করে শ্বাস টানল, মাদক মেশানো নেশালো কণ্ঠে বলল। তোমার চুল আমার পছন্দ ভীষণ। তোমার খোপা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ ফুলদানি। তন্নি চুপচাপ মুগ্ধ হয়, তারপর অবাক হয়ে প্রশ্ন করে। এই, তুমি নেশা করেছো? মদ খেয়েছো? ত্রিনয় ওকে নিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ল, চোখ দুটো ঘোলা লাল। তন্নি ভয় পেল। তোমার চোখ এভাবে লাল কেন? ভালোভাবে তাকাও। ত্রিনয় আধো চোখে তাকিয়ে থেকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ত্রিনয়কে ভয়ে ফেলার শাস্তি স্বরূপ তন্নি সেদিন কতগুলো আদরের চিহ্ন পেল শরীরে। ফের প্রথম রাতের মতো সারা রাত নির্ঘুম কাটলো তার। উন্মাদ বরকে সামলাতে গিয়ে ভীষণ হিমশিম খেলেও সে মানিয়ে নিল। জ্যোৎস্নার আলোয় একটা সুখী পরিবার এসে ওর দোরগোড়ায় দাঁড়ালো। তন্নি স্বামীর মাথা বুকে নিয়ে চোখ বুঝলো। বিয়ের এত মাস পর তন্নি এই প্রথম অসুস্থ হয়েছে। ওর শরীরটা আজকাল ভালো যায় না, মাথা ঘোরা, বমি, জ্বর লেগেই থাকে। একটু বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা, কাশি, গলা ব্যথা। খেতে পারছে না কিছু। আজ তার শরীরটা অতিমাত্রায় খারাপ, কোনোভাবেই কিছু খেতে পারছে না, সব উগলে দিচ্ছে বমির সাথে। বিছানায় শুয়ে আছে মূর্তির মতো। ত্রিনয় বসেছে পাশে। কলেজ যাবে না আজ, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। মেয়েটা এমন এক পাগল, ডাক্তারের কাছে যাবে না। অসুস্থ, এভাবে ভালো হবে? ত্রিনয় দুশ্চিন্তায় মাথা চেপে রয়েছে। তন্নি হুট করে ফের দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। পেছন পেছন ত্রিনয় নিজেও গেল। বমি করার সময় পেটে চেপে ধরল। তন্নি ক্লান্ত শরীরে ত্রিনয়ের উপর ছেড়ে দিল। ওকে নিজের শরীরে হেলান দিয়ে ত্রিনয় মুখটা মুছে দিল, গালে মৃদু থাপড়ে বলল। আফরোজা, চলো ডাক্তারের কাছে। তন্নি মাথা নাড়ল, গলা জড়িয়ে ধরল ত্রিনয়ের। না, আমি ট্যাবলেট গিলতে পারি না। এর ছাড়াও আরও ওষুধ আছে, চলো তুমি। তন্নি জানে ত্রিনয় ওকে ছাড়বে না, সে মেনে নিল। মৃদু স্বরে বলল। আচ্ছা, কিন্তু এখন না, বিকেলে যাব। বোকা, আমি কিন্তু এবারে কাঁদবো। ত্রিনয় কোলে তুলে নিল ওকে, হাঁটতে হাঁটতে বলল। আচ্ছা আচ্ছা। ওকে সোফায় বসিয়ে তার পায়ের কাছে হাঁটু বেড়ে বসলো সে। মেয়েটা এক চোট হকচকিয়ে উঠল। এই পাশে বসো। নিচে বসছো কেন? ত্রিনয় ওর গালে হাত রাখলো, সেখানে আঙ্গুল বুলিয়ে দিল ধীরে ধীরে। সমস্যা নেই, আমি কিছু বুঝতে পারছি না। অসুখ বিসুখের সাথে আমি তেমন পরিচিত না। তোমার যত্ন কিভাবে করব? কণ্ঠের অসহায়ত্ব তার। তন্নি ফিক করে হেসে উঠল। পাগল লোক, কলেজে যাবে না? ত্রিনয় হাসে না। আজকে তন্নির হাসি ওর বুকের ব্যথা বাড়িয়ে দেয়। অসুস্থ তন্নিকে ভালো লাগছে না। চোখের নিচে একগাদা কালি পড়েছে, মুখটা মলিন। সে তন্নির হাত আঁকড়ে ধরল, চিকন সোনালি চুড়িটা মনোযোগ দিয়ে ঘোরাতে লাগলো হাতেই। সেখানে তাকিয়ে থেকে উত্তর দিল। না, তোমাকে ডাক্তার দেখিয়ে তারপর কাল থেকে যাব। তন্নি চোখ বুজে রাখলো। ঘর দৌড় সব ঘুরছে ভূমিকম্পের মতো। ত্রিনয়ের ফোন বাজছে। সে উঠে গিয়ে ফোন রিসিভ করলো। কথাবার্তা তন্নির শুনতে পাচ্ছে। জরুরি ভিত্তিতে কলেজে যেতে হবে। ত্রিনয় কথা শেষ করে শার্ট প্যান্ট নিল। তন্নি দেখছে এক ধ্যানে। কয়েক মুহূর্তের ব্যবধানে তড়িঘড়ি তৈরি হলো সে। মেয়েটার কাছে এগিয়ে এসে প্রগাঢ় চুমু খেলো কপালে। নাকে নাক ঘষে বলল। আমি চলে আসব। হ্যাঁ, বিকেলে বিকেলে ডাক্তারের কাছে যাব। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ আমার।
তন্নির ঠোঁট এলিয়ে মাথা নাড়ল। সাবধানে যাবে। ত্রিনয় বের হয়ে বাইরে এলো। জুই খাচ্ছে তখন। সে ডাক দিল। জুই জবাব দেয়। বলো, কলেজ যাবি? তুমি কোথায় যাচ্ছ? ত্রিনয় হাত ঘুরে দেখে বলল। ইমিডিয়েট যেতে হবে। জুই মুখে খাবার শেষ করল। তুমি না বললে যাবে না, ভাবি অসুস্থ। আচ্ছা, তাহলে আমি যাব না। ত্রিনয় কয়েক পা এগিয়ে এলো, রোজিনার হাত ধরল। একটু খেয়াল রেখো আম্মু। তুই যা, পাগল ছেলে। ত্রিনয় বের হয়ে গেল। উনি থালায় খাবার নিলেন। তন্নির কাছে এসে ওকে টেনে তুললেন। তন্নি না করছে বারবার। খাবো না আম্মা। চুপ, বেশি কথা না খেলে শরীরে জোর পাবি। খাওয়ার উপরে কোনো ওষুধ আছে? খামা কয়েকটা, আমি খাইয়ে দিচ্ছি। তন্নি না করতে পারে না। রোজিনা বেশ যত্ন করে ওকে খাইয়ে দিল। মুখটা মুছে দিয়ে বলল। চল আমার সাথে ডাক্তারের কাছে। তোমার ছেলে নিয়ে যাবে বলেছে। উনি মিটমিটিয়ে হাসছেন। তুই আমার সাথে আয়। ফু, একটা কথাও না। জামাই কি শাশুড়ি থেকে বেশি? আমার সাথে গেলে ত্রিনয় কিছু বলবে না, চল। তন্নি রেডি হলো একটু। জুই মাথাটা আঁচড়ে দিয়েছে। জবা গেছে স্কুলে। ওরা 11টার দিকে ডাক্তারের কাছে এলো। বিয়ের কতদিন? ডাক্তার ফাতেমা ঈশিতা। কয়েকটা পরীক্ষা দিয়েছিল তাকে, প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা। রিপোর্ট এলো এই তো কিছুক্ষণ। তন্নি রোজিনার দিকে তাকালো, উত্তর দিল। কয়েকদিন হলো, বছর পেরিয়েছে, 13 মাস শেষের দিকে। ফাতেমা ঈশিতা রোজিনাকে জিজ্ঞেস করলেন। আপনি বুঝতে পারেননি? রোজিনা হেসে ফেললেন। হ্যাঁ, বুঝিয়ে বলেই তো উল্টা পাল্টা ওষুধ খেতে দেয়নি। তন্নি বোকার মতো জিজ্ঞেস করে। কি হয়েছে আমার? পিরিয়ড মিস হয়ে গেছে তোমার? মেয়েটা সায় জানায়। হ্যাঁ, এ মাসে হয়নি, আর আরেকবারে তারেক কাছাকাছি। ফাতেমা ওর হাতের উপর হাত রাখলেন। আলতো কণ্ঠে অভিনন্দন জানালেন। তুমি প্রেগনেন্ট? তন্নি চমকে উঠল। ওর গলা কাঁপছে। প্রেগনেন্ট? মা হতে চলেছে তুমি। এখন আর একা নাও, পেটে কিন্তু আরেকজনও আছে। তন্নির শরীর অবশ হয়ে এসেছে। ভার ভার লাগছে। তার ডান হাতটা অজান্তেই গিয়ে পেটে পৌঁছালো। হাত পা কাঁপুনি বাড়ল। শরীরটা শিরশির করে উঠল। সে পাশে তাকালো। রোজিনা কেমন হাসছে। উনি মাথা দোলালেন। তন্নি কেঁদে উঠল শব্দ করে। তারপর শাশুড়িকে জড়িয়ে ধরল। রোজিনা পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদে না মা, আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। তন্নির ছোট শরীর তখনও থরথর করছে। গলা শুকিয়ে চৌকাট হয়ে গেছে। ছোট্ট একটা পেটের মধ্যে আরেকটা প্রাণ। তার কেমন হাঁসফাঁস লাগে। অস্থির অস্থির বুকটা খালি হয়ে যায় ত্রিনয়ের জন্য। আসার পথে রোজিনা কল করে বেআইনকে জানিয়েছে। সবাই দারুণ খুশি হয়েছে। তন্নি ওনার ফোনটা চাইলো। আম্মা, তোমার ফোনটা একটু দেবে? দেওয়ার পর সেটা নিয়ে নিজের রুমে এলো সে। সারা রাস্তা রোজিনার সাথে আর মায়ের সাথে আলাপ করতে করতে তার ভয় কমেছে। এখন খুশি খুশি লাগছে। তন্নি ফের আসমার ফোনে কল দিয়ে নূরজাহানকে দিতে বলল। নূরজাহান ওপাশ থেকে জিজ্ঞেস করলেন। কি শুনলাম? হ্যাঁ, তোমার বাচ্চা হবে। নূরজাহান হাসলেন। আমার নাম আগি, তোর। তারপর আস্তে করে শ্বাস ছাড়লেন। আল্লাহর রহমত করছে। আমি কত নামাজ পড়ছি। তন্নি অবাক হয়। কেন এভাবে কেন বলছো সুন্দরী? মেয়ে মানুষের বিয়ের সাথে সাথে বাচ্চা হওয়া ভালো। তুই কি বুঝবি? কত মানুষে কত কিছু কয়। তন্নি মুখ ঝামটি দিল। বেশি দিন তো হয়নি। বছর গেছে গা, তাও বেশি দিন হয় নাই। এ মাগি, তুই ওষুধ খাইছিলি? তন্নি মিনমিন করল। তোমরা সবাই বলার পর খেতে চাইনি। তোমাদের জামাই খাইয়েছে, আমি নাকি ছোট। নূরজাহান বসে পড়েন পিড়িতে। নাটক করে বলেন। ওরে আদর রে আদর, ছোটো ছোটো 14 বছরের বাচ্চা হয়েছিল আমার। তুমিই খালি ছোড়ো। হ্যাঁ, তোমাদের জন্য এখন আমি আমার জামাইয়ের বিরুদ্ধে যাই, তাই না? যাইস না, তোরে যাইতে কইছে কেডায়। মিলেমিশে থাকবো, সাবধানে চলিস। তন্নি সন্দেহী গলায় প্রশ্ন করে। একটা কথা কও তো বুড়ি, আমার ক্লাসের রবিউল, ওর কথা তোমার নাচ জামাই কেমনে জানলো? নূরজাহান সতর্ক হলেন। তোরে এটা নিয়ে কিছু কইছে? না, তোমার নাচ জামাই আমায় বিশ্বাস করে। তুমি বলেছো নাকি সেটা বলো। ও পাশে চুপ। তন্নি মুস্কি হাসে। ওহো, বুঝলাম, কিন্তু বললে কখন? তোমরা দুজন আমায় ফাঁকি দিয়ে সত্যি সত্যি সংসার করছো না তো? নূরজাহান গম্ভীর গলায় বলেন। হ, তোর কোনো সমস্যা? সমস্যা তো আমারই, আমার জামাই। আমার জামাই, আমার জামাই, গুলে খা আমার জামাই রে। তন্নি হাসতে হাসতে কল কেটে দিল। দুপুরের শেষ হয়েছে।
ত্রিনয় ফিরবে কিছুক্ষণ পর, এখনও জানে না। আচ্ছা, ত্রিনয় কি খুশি হবে? তন্নি কল দিল ত্রিনয়ের নাম্বারে। চতুর্থবারে রিসিভ হলো। হ্যাঁ আম্মু, বলো তাড়াতাড়ি, আমি একটু ব্যস্ত। আফরোজার শরীর কেমন? তন্নির দাঁতের নখ কামড়ে বলল। আফরোজার শুধু টক খেতে মন চায়। কয়েক সেকেন্ড লাগলো ত্রিনয়ের, তারপর ফোনের ওপাশে একটা শ্বাস ফেলার শব্দ হলো। তুমি, শরীর কেমন এখন তোমার? ভালো না গো। আমি একটু পর আসছি আফরোজা, এখন একটু ব্যস্ত আছি। শুয়ে থাকো একটু, লক্ষ্মী। তন্নি বরফের ন্যায় গলে গেল। আসার সময় মিষ্টি নিয়ে আসবে। ত্রিনয় কথা পেঁচালো না। আচ্ছা। আর হ্যাঁ, আচার আনবে। বুঝেছি, সব আনবো। বলেই ত্রিনয় কল কাটলো। তন্নি ফোনটার দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বোঝে না, বোকা কথাকার। সে ব্যালকনি দিয়ে বাইরে তাকালো। কয়েকটা দালান পার করে একটা 3 তলা বিল্ডিং। ওটা ত্রিনয়ের চাচার। তন্নি পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক 5 মিনিট পর ফোনটা ফের বেজে উঠল। তন্নি হেসে ফেলল। ওপাশ থেকে একটা অস্থির কণ্ঠ ভেসে এলো। আফরোজা, তুমি? ত্রিনয় কথা শেষ করতে পারছে না, আটকে আসছে গলায়। তন্নি এক হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতে মুছতে আহ্লাদি হলো। জড়ানো গলায় কেঁদে কেঁদে বলল, বাবু হবে আমাদের। কি সুন্দর, কি মিষ্টি মুহূর্ত। ত্রিনয় বুকে হাত চেপে ধরল। তার শক্তপোক্ত শরীরটা অবশ হয়ে এলো। সে এক হাতে চুলগুলো পেছনে ঠেলে দিল, তারপর তন্নিকে বোঝালো। কাঁদে না, আমি আসছি। তোমার কিছু লাগবে? কি চাও বলো? কিছু লাগবে না, তুমি এসো জলদি। বাবু ওর আব্বুকে মিস করছে। আব্বু, কি কঠিন একটা শব্দ, কি ভয়াবহ অর্থপূর্ণ একটা শব্দ। ত্রিনয়ের বুক জুড়িয়ে যায়। আরেকটা নতুন প্রাণের দায়িত্ব তাকে বর্তালো। সে কিছুটা ভয় পায়, ঘাবড়ে যায় একটু। স্টারিং এ রাখা তার হাতটা তন্নির শরীরের মতো থরথর করে কেঁপে ওঠে। নতুন সুখে, নতুন প্রশান্তিতে ভরে যায় তাদের ছোট্ট আকাশ, প্রেমের বাতাস আর নিজেদের একান্ত পৃথিবী। তন্নি তখন শুয়ে আছে ত্রিনয়ের বুকে। ত্রিনয় খাটের কার্নিশে পিঠ ঠেকিয়ে রেখেছে। বাম হাতটা তন্নির চুলের ভাঁজে। ওর পেট একটু একটু ফুলছে, গালগুলোতে মাংস হয়েছে, শরীরেরও বেশ উন্নতি। দিন দিন মেয়েটার সৌন্দর্য বাড়ছে। ত্রিনয় সেদিন নূরজাহানকে বলেছিল সেটা। উনি বলেছেন, পেটে মেয়ে থাকলে মায়ের সৌন্দর্য হয়। ছোট খাটো পেটটা ওকে কি ভীষণ আদরে দেখায়। তন্নি ত্রিনয়ের বুকে আঁকিবুকি করতে করতে বলল, আমি কিন্তু বাড়ি চলে যাব আমার কাছে। ত্রিনয়ের হাতটা একটু থামে, ফের চলতে শুরু করে। মাকে এখানে নিয়ে আসবো, ওখানে যেতে হবে না, এখান থেকে হাসপাতাল কাছে আছে। তন্নি মাথা তুলে জিজ্ঞেস করল, হসপিটালের কি কাজ? প্রয়োজন পড়লে বিপদ কি বলে কয়ে আসে? যদি সিজার। তন্নি দ্রুত হাতে মুখ চেপে ধরল। চুপ, মুখ থেকে বিষ বের হয় শুধু। আমার বাবু বাড়িতেই হবে। ত্রিনয় ওর হাতের তালুতে চুমু খেলো। তন্নি সরিয়ে নেয় হাতটা, তারপর আবারও বুকে মাথা রাখে। আচ্ছা, একটা কথা বলো তো, একটা জলজ্যান্ত মানুষের পেট কাটা হয়, তাহলে সে বাঁচে কি করে? ইনজেকশন দিয়ে নেই আগে, ব্যথা পাওয়া যায় না। তন্নি সে কথায় ঘোর বিরোধিতা করলো। তারপর তো সারা জীবন ভুগতে হয়, আমি জানি এতটুকু। আমার না মাঝে মধ্যে ভয় করে জানো। ত্রিনয় জিজ্ঞেস করলো, কিসের ভয়? আমি যদি মারা যা। ত্রিনয় এবারে ওর মুখ চেপে ধরল, মাথা নাড়িয়ে বোঝালো। এভাবে বলতে নেই। তন্নি তবুও বলল, আমি না থাকলে আমার বাবুকে তুমি অনেক আদর করবে, ঠিক আছে? যদি পেট কাটতে হয়। আল্লাহ। ত্রিনয় মাথার উপরিভাগে ঠোঁট বসালো। আমি আছি না? পেট কাটবে আমার, তুমি থাকলেই কি? ত্রিনয় ওর মুখটা হাতের আঁচলে তুলল। কপালে, গালে, থুতনিতে, ঠোঁটে একে একে পুরো মুখে চুমু খেলো। বাম গালে বহুক্ষণ ঠোঁট চেপে রাখলো। টি শার্টের কলারটা তন্নির হাতের মুঠোয়, চোখ দুটো বন্ধ করে রাখা। ওকে ওর স্বামী আস্তে করে আশ্বাস দিল, কিছু হবে না, কাঁদে না আফরোজা। তোমাকে আমার জন্য হলেও বাঁচতে হবে। আমি তোমাকে ছাড়া মোটেই থাকতে পারবো না। মানুষ অভ্যাসের দাস, আর আমার একান্ত অভ্যাস যে তুমি কেবল। তুমি আমায় কোনোদিন ভালোবাসি বলনি। এই যে বললাম ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তন্নি ডুকরে কেঁদে উঠল। খুব 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 শক্ত করে জোরে ধরল লোকটাকে। বিবাহ ভিত্তিক ওদের ভালোবাসা। কি ভীষণ মিষ্টি সুন্দর তার সুর, ভালোবাসার সুর। কি গভীর তাদের টান। কাছে থাকলেও দূরে থাকলেও যে ভালোবাসা কমে না কভু।
এমন মিষ্টিময় ভালোবাসার সম্মরণেই বুঝি রবীন্দ্রনাথ দুটো লাইন লিখেছিল বহু বছর আগে। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। আগস্ট মাস 2016। সিদ্দিকী বাড়িটা দোতলা এখনো। বাড়ির সামনে গেটের নকশা পাল্টেছে বাড়ির কমলা রংটা, সেসব সেকেলের বর্ণ। দেওয়াল জুড়ে এখন অফ হোয়াইট রঙের সরাসরি। বড় নেম প্লেট খচিত নাম নিয়াজ মোর্শেদ ভবন। দেওয়াল জুড়ে অপরাজিতার লতা পাতা পেঁচিয়ে উঠেছে, সাদা কাগজে আঁকা শিল্পীর চিত্রের ন্যায়। বাগানের ফুল গাছগুলোতে কোনো ফুল নেই, কেবল পাতা আর পাতা। বাগান বিলাসের বিশাল গাছটা সদর গেটের উপর বিস্তর লাভ করেছে। গোলাপি ফুলের থোকা সেখানে জমাট বাঁধা, হাওয়ায় দোল খাচ্ছে ফুলের পাতা পাপড়িগুলো। দূর থেকে দেখলে মনে হয় এক খণ্ড আকাশ বুঝি নেমেছে সেথায়। সেই রাজকীয় বাড়ির দোতলায় শেষ কোণে একটা বিশাল ঘর আছে, বাড়ির একমাত্র নেতাজির ঘর, যার ভেতরের নকশা বড্ড সুনিপুণ হাতে সাজিয়েছে এক গৃহিণী। অগোছালো এলোমেলো এক গৃহবধূ বাস সেখানে। সে স্বামীর কাছে দীর্ঘ বছর আগে একখানা সংসার চেয়েছিল, একটা সোনায় মোড়ানো সোনালী ঘর চেয়েছিল। ধন সম্পদ মোটেই না। গৃহবধূর চাওয়া পাওয়া কভু ধন সম্পদ ছিল না। সে চেয়েছিল স্বামীর বিরমহীন যত্ন, এক আকাশ ভালোবাসা আর মুঠো মুঠো সুখ। জানালার সামনের পর্দা ঝুলছে, পাশের সোফাটা খালি তখন। খোলা ব্যালকনি দিয়ে হুড়মুড় করে গরম বাতাসের আনাগোনা চলছে। আয়নার সামনে কতগুলো চুড়ি, পারফিউম, তেলের বোতল, ছোটদের লোশনের বোতল উকি দিচ্ছে। তন্নি তখন বিছানায় বসে খাচ্ছে ছোটদের জিনিস, ডেয়ারি মিল্ক, চকলেট। টিনয় মেয়ের জন্য কিছু আনলে দুটো করে আনে সব। মেয়ের মায়ের স্বভাব ওর জানা আছে। মেয়েটা যে কথায় আছে বোধহয় দাদির কাছে। তন্নির খেয়াল নেই। দরজার পর্দা তখন একটু একটু করে সরে গেল। ছোট ছোট হাতে পর্দাটা সরিয়ে ভেতরে এলো একটা জীবন্ত পুতুলের মতোই দেখতে, গোলগাল একটা মুখ, সম্পূর্ণ বাবার আদল পেয়েছে। মাথায় গরুর শিংয়ের মতো দুটি ছুটি। ছোট ফুপি কোটে দিয়েছে। তন্নি সেদিকে তাকালো। সকাল তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের হাতের জিনিসটা বুঝতে পেরেই ওর ঠোঁট ভেঙে এলো। তারপর হাত পা সরিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লো মাটিতে। গলা ছেড়ে কেঁদে উঠল। ওটা আমার, তুমি কেটো কেন? তন্নি হতভম্ব হলো। হাতের চকলেট দেখিয়ে মেয়েকে মুখ ভেঙচি কাটলো। এটা আমার, তোরটা তুই রাতে খেয়ে ফেলেছিস। সকালের কান্না থামে না। তন্নি সেখান থেকে এগিয়ে আসার আগেই শব্দ করে ওয়াশরুমের দরজা খুলে গেল। ত্রিনয় দ্রুত পায়ে এগিয়ে গেল মেয়ের দিকে। শাওয়ার নিয়ে বের হয়েছে, শরীর ভেজা। টাওয়ালটা কোমরে কোনো মতে জড়িয়েছে বোধহয়। বুকের উপর পশমগুলো চিকচিক করছে রোদের টুকটাক আলোতে। তন্নি বেহেয়ার মতো ঢোক গেল, তারপর অন্যদিকে তাকালো। মনে কেবল দুষ্টু চিন্তা উকি দেয়। দিন দিন প্রেম বাড়ছে। আহারে, তার হ্যান্ডসাম জামাইটাও বুড়ো হয়ে যাচ্ছে। ত্রিনয় সকালকে কোলে তুললো ভেজা গায়ে। মেয়েটা তখনও কাঁদছে কেমন। তন্নির খারাপ লাগে, কিন্তু মেয়ে কাঁদবে সে জানতো। একটা চকলেটই তো, ওর বাপের বেশ সামর্থ্য আছে কিনে দেওয়ার। মেয়েকে কোলে নিয়ে সোফায় বসলো সে। জিজ্ঞেস করলো, কাঁদো কেন আম্মু? সকাল ফুপিয়ে উঠে জবাব দিল, তোমার বউ আমার চকলেট দিতে। ত্রিনয়ের হাসি পেল। সে হাসলে মেয়ে আরো কাঁদবে, তাই তন্নিকে চোখ রাঙালো। বলল, আব্বু আবার এনে দেব। কাঁদে না মা, তুমিও কেমন বলো তো? তন্নি দায় সারা বলল, তোমার মেয়ের জিনিস ছুঁয়েও দেখি না, এগুলো আমার। নিজেরটা রাতেই খেয়ে ফেলেছে, এখন মনে নেই। ছোচা কোথাকার। ত্রিনয় না পারতে ধমকালো। আফরোজা। থেকে সকাল নিজেও ধমক দিল। আলপুচা। বহু কষ্টের দানবীয় হাসিটা গিলে নিল। তন্নি এগিয়ে গেল 2 কদম। একদম নাম ধরে ডাকবি না, মেরে ভর্তা বানিয়ে ফেলবো। মেয়ে বাবার বুকে মুখ লুকিয়ে নিল। মায়ের ধমকে ফের কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় ডাকলো, আব্বা।
মায়ের থেকে শিখেছে দুটি ডাক, বেশি কাঁদলেই আব্বা আর আম্মা, সুর মিলিয়ে ডাকে। ত্রিনয়ের বুকটা ঠান্ডা হয়ে যায়। সে উত্তর দেয়, হ্যাঁ আম্মু। তুমি তুমি আম্মুকে কেন বিয়ে করলে? ফুপানোর তোরে ঠিকঠাক বলতে পারছে না সে। ত্রিনয় হেসেই ফেলল এবার। তোমার আম্মুকে বিয়ে না করলে কি তোমাকে পেতাম বলো? কাঁদে না, হুশ। তন্নি নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস মেয়ের, বলে কিনা আম্মুকে কেন বিয়ে করলে? ওকে বিয়ে না করলে সে কথা থেকে হতো? তন্নি জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে করেছে তাতে তোর কি? তুমি আমার মজা খাও, ভালো আমাকে। ত্রিনয় বলল, এমন করো কেন বলো তো? ও তোমার মেয়ে না? তন্নি এক বাক্যে বিরোধিতা করলো। না, তোমার একার। পেটে ধরলাম আমি, জন্ম দিলাম আমি, গুমুট পরিষ্কার করলাম আমি, এখন বলছে আম্মুকে কেন বিয়ে করলে? সব তোমার, তুমিই তো তার সব। থাকো ওকে নিয়ে, চললাম আমি। কোথায় যাবে? সেই কয়েক বছর আগের প্রশ্ন। তন্নি পাল্টা প্রশ্ন করলো, আমার কি বাড়িঘর নেই? ত্রিনয় গভীর গলায় ফের জানতে চাইলো। তোমার বাড়িঘর আমি না? তন্নি আর জবাব জানে না। মুখে মুখে তর্ক ভালো লাগে না। মাঝে মাঝে টুকটাক খুনসুটি গুলো হয় বুকে গেথে যাওয়ার মতো। সকাল বোধহয় বাবার বুকেই ঘুমিয়ে পড়েছে। তন্নি এসে পাশে বসলো। চাচিমা এসেছিল, কি বললো? আমি যেন আজ সন্ধ্যা থেকেই ও বাড়িতে চলে যাই। ত্রিনয় মেয়ের চুলে হাত বুলিয়ে বলল, দরকার নেই, বাড়ি তো বেশি দূরে না। মেয়ে আমার এত হট্টগোল থাকতে পারবে না। জুই কখন আসবে? দুপুরে বোধহয় তোমায় বলেছে বাজারে যেতে। আচ্ছা, যাচ্ছি। ওকে বিছানায় নাও। তন্নি মেয়েকে কোলে তুলে সেখানেই বসে রইল। বুকটার সাথে মিলিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় চুমু খেলো শব্দ সহিত। ত্রিনয়ের চাচাতো বোনের বিয়ে কাল। আজ গায়ে হলুদ, বেশ বড় করে অনুষ্ঠান হবে। ওদের সম্পূর্ণ গোষ্ঠীর সবার দাওয়াত। জুই আসবে স্বামী নিয়ে। ওর বিয়ে হয়েছিল 2013-তে। এখন বাচ্চা হবে, সবে 5 মাস। জবার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন হলো। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। ত্রিনয়ের শখ থাকলেও ওদের বাবা আর পড়াতে চাইছেন না। বিয়ের পর পড়ুক, মেয়েদের সময় থাকতে বিয়ে দেওয়া উচিত, এটা ওনার ধারণা। ত্রিনয় রেডি হয়ে বের হওয়ার আগে মা মেয়েকে কপালে চুমু খেলো, তারপর হাত নাড়িয়ে চলে গেল। তন্নি মেয়েকে শুয়ে দিয়ে নিজেও সাথে শুয়ে পড়ল। পেট ব্যথা করছে একটু একটু। হলুদে এখান থেকে সবাই যাবে। তন্নি যেহেতু বাড়ির বউ, তাই সে শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। মেয়েকেও পরালো একটা হালকা হলুদ সবুজের মিশেল শাড়ি। পায়ে হাতে আলতা দিয়ে দিল। কি সুন্দর লাগছে দেখতে। তন্নি আয়নার সামনে মেয়েকে বসিয়ে দিয়ে নিজে তৈরি হলো। বাইরে বের হলো সকালকে কোলে নিয়ে। জবা ওকে টেনে নিল, গায়ে আদর করলো। আমাদের মিষ্টিকে একদম রসগোল্লার মতো লাগছে, তাই না আম্মু? রোজিনা বললেন, নজর দিস না। সকাল বোধহয় বিরক্ত হলো। গালে চুমু খাওয়া তার পছন্দ না। বাপের মতো এক রোখা কিনা। সে গালটা ঘষে ঘষে বলল, রসগোল্লা বলে তুমি আমাকে খাবে নাকি? ও মা, তোকে কখন খেলাম আমি? মানুষ খাওয়া যায়? চুপ, ইডিয়েট। এদিকে সেদিকে সব জায়গায় মানুষের ছড়াছড়ি। ত্রিনয়কে খুঁজে পাওয়া মুশকিল। তনি সেখানে গিয়ে বোকা বনে গেল। মেয়েকে নিয়ে একদম একা হয়ে গেল। সবাই গেছে কথায়। ত্রিনয়কে এক কোণে পাওয়া গেল। ঘামে ভেজা শরীর, পরনের পাঞ্জাবিটা ভেজা। এভাবে একবার তাকে ছোটাছুটি করতে দেখা গিয়েছিল জুইয়ের বিয়ের সময়। একা হাতে সব সামলাচ্ছে। গরমের কারণে টেবিল ফ্যান দেওয়া হয়েছে, তার সামনেই এখন দাঁড়িয়ে আছে। তন্নি মেয়েকে কোলে নিয়ে এগিয়ে গেল। পেছন থেকে ওর পাঞ্জাবি টেনে ধরলো। ত্রিনয় পিছনে ফিরে এলো, টান লাগায়। তন্নি সেজেছে আজ, টুকটাক হালকা পাতলা সাজ। ওর বোধ হয় সেদিন সৌন্দর্য বাড়ে, যার গভীরতা ত্রিনয় আজও খুঁজে পায়নি। এত বছরও মেয়েটার প্রতি তার মুগ্ধতা এক বিন্দুও কমে না। সেই প্রথম দিনের মতো আজও ওকে দেখলে তার বুক ধুকভুক শুরু হয়। চেপে ধরে কেবল চুমু খেতে মন চায়। ত্রিনয় নিজের ভাবনায় জল ঢেলে জিজ্ঞেস করল। ত্রিনয় ওকে কোলে তুলল, অন্যদিকে ফিরে গেল। তারপর তন্নির সামনে তাকিয়ে আছে। মহল্লার মহিলাদের কারণে ড্রয়িং রুমের সব জায়গা ব্লক। আত্মীয়রা বেশি নেই। তন্নি মাথায় ঘোমটা ফেলে দিয়ে দাঁড়ায় ঠিকঠাক।
একটা বয়স্ক নারী ওর দিকে এগিয়ে এলো। তন্নি ভ্রু কুঁচকে তাকায়। উনি এসে পেছনে ত্রিনয়কে দেখলো অন্যদিকে ফিরে আসে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি একা? তন্নি মানা করলো, না না আন্টি। তারপর পেছনে ইঙ্গিত দিয়ে বোঝালো সাথে মানুষ আছে। মহিলা বললেন, কে হয়? তন্নি এক পলক ত্রিনয়ের পিঠটা দেখালো, লাজুক হেসে জবাব দিল, আমরা স্বামী স্ত্রী আন্টি। মহিলা কয়েক সেকেন্ড সময় নিলেন পুরোটা বুঝতে। স্বামী স্ত্রী, আহ কত সুন্দর সম্পর্ক। তিনি বললেন, আজীবন সুখে থাকো দেখি বাবা। ত্রিনয়কে ডাকলেন তিনি। শব্দ পেয়ে ত্রিনয় ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর সোজাসুজি তন্নির সাথে দাঁড়ালো। ভদ্রমহিলা 2 কদম পিছিয়ে গেলেন। কি সুখী চিত্রখানা, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে কি মিষ্টি দেখাচ্ছে। তন্নি টেনে টুনে ত্রিনয়ের কাঠ পর্যন্ত। মেয়েটাও দারুণ দেখতে। উনি ত্রিনয়ের বাহুতে হাত বুলিয়ে দিলেন। একটা বউ পাইছো, মাশাল্লাহ। আমি আরো বলি, মেয়ে বোধহয় বিয়ে হয়নি, একদম রাজ্যটা তোমাদের মেয়ে। তন্নি হেসে মাথা নাড়ল। উনি আবার জিজ্ঞেস করলেন, কি নাম? তাজরিন সিদ্দিকা সকাল। মহিলাটা হাসলেন, বেশ মানিয়েছে। উনি 2 হাত উপরে তুলে দোয়া দিলেন, সারা জীবন মিলেমিশে থাকো, আল্লাহ এমন জুটি সবসময় বানিয়ে রাখো, আমিন। তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় তন্নি একে অপরের দিকে তাকালো, একটু হাসলো। স্বামী স্ত্রীর চোখাচোখি হওয়াটা ভীষণ সুন্দর, তাই না? বাড়ির সামনের গলিটা সাজানো হয়েছে লাল সবুজ লাইট উপরে, দুপাশে ঝলমল করছে। গায়ে হলুদের উচ্ছ্বাস কমে এসেছে। টুকটাক গান বাজছে বক্সে। জুয়ের শরীর খারাপের ফলে বাকিরা আরো আগেই চলে গেছে। মহল্লার মহিলারা বাড়ি গেছে নিজেদের। ভীষণ রাত হয়েছে। প্রত্যেকটা দালানের লাইট বন্ধ হয়ে গেছে বহুক্ষণ হলো। ত্রিনয় বের হলো তখন। একটা হাতে সে শক্ত করে ধরেছে তন্নির হাত। মেয়েটা ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে। বাবার কাঁধে তাহার মুখটা হেলে পড়ে আছে। ত্রিনয় পিঠে আঁকড়ে ধরে রেখেছে। পাশে মেয়েটার ঘুম নষ্ট হয়। তন্নি উপরে তাকালো মুখ উঁচু করে। হাঁটতে হাঁটতে কথায় যেন হারিয়ে গেল সে। রঙিন বিন্দুগুলো কে ওর কাছে জোনাকি মনে হলো। মসৃণ মলিন হাতটা খসখসে শক্ত একটা হাতের কবলে পড়েছে। তখন তন্নির বুক কেঁপেছিল ভয়ে, আজ কাঁপছে সুখে। এই নিস্তব্ধ নিস্তেজ রাতে ওর হারিয়ে যেতে মন চাইছে বহু দূরে অজানায়। মাত্র 17 বছর বয়সে নববধূ হিসেবে বাড়িতে পা রাখা মেয়েটা আজও স্বামী সোহাগী। আজও স্বামীর প্রিয়তমা হিসেবে সে ছুটে বেড়ায় বাড়িটার আনাচে কানাচে। ভীষণ বুঝদার হওয়া সত্ত্বেও সে আজও বোকা কেমন। একটা ঘরকন্যা হিসেবে গড়ে উঠেছিল তন্নি। অপরিচিত একটা ঘর তার বড্ড পরিচিত হয়েছে আজ। মুঠোবন্দি ভালোবাসা আজ তার আঁচলের নিচে। তাকে ছোট থেকে নিজ হাতে গড়েছিল ত্রিনয়। বুকে আগলে ভালোবেসেছে, সময় অনুযায়ী শাসন করেছে, কখনো সখনো বাঁচিয়েছে অসম্মানের হাত থেকে। স্বামী তো মেয়েদের অভিভাবক। ত্রিনয় হয়েছিল সেই অভিভাবক। নিজ হাতে মাটির পুতুলের ন্যায় তন্নিকে গড়িয়েছিল বলেই সে কখনো তার অবাধ্য হয়নি, অবাধ্য হওয়া শিখেনি, বোঝেনি। তন্নি বহু কষ্টেও বাস্তবে ফিরতে পারে না। তার মনে হয় হাঁটতে হাঁটতে সময়টা থামিয়ে দিলে মন্দ হতো না। একটা আদর্শ স্বামী, একটা বাউন্ডুলে বধূ আর একটা পুতুল মেয়ের গল্পটা এ পর্যন্ত এসে থমকে দাঁড়ালে অবশ্য মন্দ হয় না। পায়ের নিচে জমিটা থেমে গেল, জীবনটা কষ্টের হয় না। ভালোবাসা এমন হয়, এমনটা নয়। ত্রিনয় হাত চাপ দিল। তন্নি তাকায়। আবসা আলো আধারে অদ্ভুত খেলায় সে চোখ জোড়া তার কাছে বড্ড বেশি রহস্যজনক মনে হয়। মনে হয় কত জনমের ক্ষুধার্ত দুটি চোখ, ওকে দেখার ক্ষুধা, ওকে দেখে দেখে জীবন পার করে দেওয়ার ক্ষুধা, ওকে ভালোবাসতে চাওয়ার আকুতি সেখানে। তন্নি তাকিয়ে থাকে। সময়, জ্ঞান, ধ্যান সব ভুলে তাকিয়ে থাকে। বিয়ে বাড়ির অল্প সামান্য আয়োজনে হাসন রাজার গানটা হাওয়ায় হাওয়ায় ভেসে আসে নিস্তব্ধ তাদের কাছে। জানিয়ে যায় দুটি মনের এক অগম্য সত্য। নেশা লাগিল রে বাঁকা দু নয়নে, নেশা লাগিল রে।
দুপুর হতে না হতে বাড়ি জুড়ে শোরগোল লেগেছে বিষয়টা ত্রিনয় এবং তন্নিকে নিয়ে। রোজিনা জুই জবা এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হলো এই প্রথম। একটা অদ্ভুত সংবাদ হলো ত্রিনয় তন্নির ঝগড়া লেগেছে এবং দুজন দুজনের সাথে কথা বলছে না। কেন? বিষয়টা ওরা ভালো জানে। অসম্ভব ব্যাপার, বিশ্বাসযোগ্য নয় মোটেও। ও বাড়িতে বিয়ে আস, সবাই যখন তৈরি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তারা ব্যাপারটা সম্পর্কে জানতে পারল। রাগ করেছে তন্নি। ত্রিনয় কতক্ষণ আগে বের হয়েছে। তন্নি ঘরের ভেতর শাড়ি পরছে, লাল একটা শাড়ি, সোনালি রঙের মোটা পার। সকালে কে রেডি করাচ্ছে জবা। রোজিনা ঘরে এসে দেখলেন তন্নি কুচি গুছছে কোমরে। তিনি বিছানায় বসলেন, জিজ্ঞেস করলেন, কি নিয়ে গিয়েছিস দুজনে? তন্নি আয়নায় তাকালো, এক পলক শাশুড়ির মুখ দেখে ফের নিজের কাজে মনোযোগ দিল। বলেছিলাম আমি আর রান্নাবান্না করতে পারবো না। রোজিনা সে কথা মোটেও বিশ্বাস করলেন না। বিয়ে হয়ে আসার পর থেকে কখনো বউ এমন কথা বলেনি। তখন ছিল ছোট। আজ প্রাপ্ত বয়স্ক নারী হয়ে এমন ফালতু বিষয়ে ঝগড়া করবে তা মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি ভ্রু কুঁচকে তাকালেন। মিথ্যা কথা বলিস না, বউ তোকে চিনি আমি। তন্নি তখন কাঁধের শাড়ি তুলছে। সে কাজল চোখে দিতে দিতে মিনমিন করলো, মিষ্টিকে মেরেছিলাম। মিষ্টি সকাল নাম সকাল রাখলেও মাঝে মধ্যে ডাকা হয় মিষ্টি নামে। রোজিনা নিজেও রাগ করলেন, উঠে দাঁড়ালেন। আয়নার সামনে দুটো তরতাজা লাল গোলাপ, খোপায় গুজবে বোধ হয়। তিনি ফুলগুলো খোপায় লাগিয়ে দিলেন সুন্দর করে। তন্নি চুপচাপ দাঁড়িয়ে রইল। সকাল সকাল খাওয়া নিয়ে তন্নিকে জ্বালিয়ে মারে মেয়েটা। পাক্কা 3 ঘন্টা পার হয় ওকে খাওয়াতে গেলেই। রাগ হওয়া কি স্বাভাবিক না? তন্নির নিজের কি মায়া নেই মেয়ের প্রতি? হাত একটু লেগেছে কি লাগেনি, অমনি আহ্লাদি কান্না শুরু। মেয়েকে মেরে না মা নিজেও কান্না জুড়েছে। ত্রিনয় তাই ধমকেছে কতক্ষণ। এমন ধমক তন্নি কত খেয়েছে। মেয়েকে আদর করবে, মারবে, দুটোই সে করবে। রোজিনা বললেন, এত ছোট মেয়েকে মারলি কেন? মা হয়ে 2-1 থাপ্পড় দেওয়ার অধিকারও কি নেই আমার? অবশ্যই আছে, কিন্তু শুনে রাখ তন্নি, বাপের সামনে কোনোদিন ছেলে মেয়েদের উপরে হাত তুলবে না, মনে থাকবে? তন্নি মাথা দোলালো। তিনি থুতনি উঁচিয়ে মুখটা দেখে বললেন, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। তন্নি লজ্জা পেল। শাশুড়ির মুখে তুই ডাক ওর বড্ড পছন্দের। সে আয়নায় নিজেকে দেখে বের হলো। গোলাপ দুটোর ঘ্রাণ বেশ সুন্দর। ত্রিনয় এগুলো নিয়ে সেই মেয়েকে কাঁদতে দেখেছে, তারপর ধমকে টমকে চলে গেছে। তন্নি হেসে ফেললো। গোলাপ দেওয়ার ঝগড়া, ওটা আদৌ ঝগড়া ছিল? তন্নি তো মনেই রাখেনি। বিয়ের খাওয়া দাওয়া শুরু হয়েছে দুপুর 2টো থেকে। ত্রিনয়ের পরনে লাল পাঞ্জাবি, তন্নি পরেছে লাল শাড়ি, আর সকালকে একটা লাল জর্জেট গোল জামা পরিয়েছে জবা। ওরা 3 জন একদম একরকম। পুরো বিয়ের সময় জুড়ে অতিথিদের অন্যতম আকর্ষণ হিসেবে রইল ত্রিনয় তন্নির জুটি। খাওয়ার সময় স্বামী স্ত্রী একত্রে বসেছে। ত্রিনয় কথা বলেনি, তন্নিও বলেনি, তবু সবার সামনে তারা খুব স্বাভাবিক। বোঝার উপায় নেই দুজনে কথা বলছে না। বিয়ে শেষ হতে হতে রাত হয়ে এলো। বরের বাড়ি বহু দূরে। নিয়াজ মোর্শেদের কথাকার কোন আত্মীয়র বাড়ি পটুয়াখালী। বহুদিনের শখ হিসেবে বিয়েটা হয়েছে। বর তাই আজকে আর যাবে না। রাতটা এখানে পার করে দিয়ে সকাল সকাল রওনা হবে তারা। ত্রিনয়ের কাজিন মহলের সবাই খুশি। একটু আড্ডা দেওয়া যাবে, অর্ধেক রাত কথা বলেই কাটিয়ে দেওয়া যাবে। তাসফিয়ার রুমে এসে একে একে সবাই জোর হলো। রুমটা বেশ বড়। সবাই ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে বসলো। কেউ কেউ দাঁড়িয়ে রইল। নতুন বর বউকে বসানো হলো বিছানায়। ওদেরকে এখানে আনতে বহু কসরত করতে হয়েছে। সেখানে অবশ্য অভিমানে জর্জরিত দম্পতিও আছে এবং ওরাই আজ রাতের মূল হেতু। মোট কাজিন মিলিয়ে ত্রিনয়রা 6 চাচাতো ভাই, অর্থাৎ 6টা জুটি। তাদের মধ্যে সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে পরিচিত ত্রিনয় তন্নি, যাদের মধ্যে আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়নি। এমনকি ওদের লুতুপুতু ভালোবাসাও ওদের সামনে প্রকাশ পায়নি। কি সুন্দর স্বাভাবিক দুজনে, ঝগড়া নেই, মারামারি নেই। তাই আজকে ওদের বিষয়টা সবার কাছে বেশ বেমানান লেগেছে। ওরা নাকি ঝগড়া করে কথা বলছে না, ভাবা যায়। অথচ ওরা জানে না তন্নি সেসব মনেই রাখে না। তাসফিয়া বলল, তোমরা নাকি কথা বলছো না?
দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সবাই ঠোঁট চেপে হাসলো আর ঘাটালো না। তন্নির বড় যা রুবিনা তন্নিকে জিজ্ঞেস করলো, তন্নি, একটা কথা বলো, ত্রিনয় ভাইজান কোনোদিন তোমার গায়ে হাত তুলেছে? তন্নি চমকে তাকালো। তওবা তওবা, ত্রিনয় কোনোদিন ওকে মারেনি। ঝগড়ার সময় রাগ বেড়ে গেলে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেছে। সে তড়িঘড়ি করে বলল, না না। জবার কোলে মিষ্টি। সকলে আরো একবার মুগ্ধ হলো ত্রিনয়ের প্রতি। জবা বলল, তোমরা দুজনে একটা গান গাও। ত্রিনয় একটু রেগে বলল, তোরা কি কথার টপিক খুঁজে পাচ্ছিস না? মেয়েকে দে, বাড়ি যাব। আরেকজন টিপকুনি কাটলো। সবাই জোরে হেসে ফেলল। ত্রিনয়ের মুখটা আর একটু গম্ভীর হলো। জুই বলল, তাহলে ভাবি একটা গান বলো, বোরিং লাগছে। তন্নি মাথা নামিয়ে মিনমিন করলো, আমি গান জানি না। ত্রিনয় কপালে আঙ্গুল ঘষছে। ঘরে গেলেই এসব রাগ অভিমান সুরসুর করে পালাবে। সে জিজ্ঞেস করলো, এখান থেকে মুক্তির উপায় নেই? আছে তো, ভাবিকে প্রপোজ করো সবার সামনে, ভালোবাসি বলো। এক কথায় সবাই হৈ হৈ করে উঠল। তন্নি লজ্জা পেল, ঘাড় ঘুরিয়ে ত্রিনয়ের দিকে তাকালো। একসাথে দাঁড়িয়েছে দুজন। ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমাকে আমি কখনো ভালোবাসি বলিনি? তন্নির নাকের পাটা ফুলে উঠল। বলেছো তো, চোখ রাঙাবে না। আমি বলেছি? এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় এটাই। ত্রিনয় আশেপাশে তাকালো, কিছু নেই। ভালোবাসি বলবে কি দিয়ে? তার চোখ পড়ল তন্নির খোপায়। সে এক টানে একটা গলাপ বের করলো সেখান থেকে। তন্নি মাথায় হাত চেপে ধরলো। ওর সামনে নেতিয়ে যাওয়া গলাপটা ভাসমান হলো। একটা অস্থির কণ্ঠে এলোমেলো হয়ে জানালো, আই লাভ ইউ। তন্নি আশ্চর্য হয়ে মাথা তুলল। ওর গালগুলো লাল হয়ে গেছে। হই হুল্লোড় বাড়ছে। সে ধীরে ধীরে ফুলটা হাতে নিল। ত্রিনয় আর অপেক্ষা করে না। তন্নির হাত টেনে বাহিরে বের হয়ে বড় বড় কদমে ছাদে এলো সে। তন্নির শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। দুজনে সে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। আজ পূর্ণিমা সেদিনের মতো। পাশাপাশি দুজনে কতক্ষণ কাটার পর তন্নি জিজ্ঞেস করলো, এভাবে নিয়ে এলে কেন? এসব ঝগড়ার বিষয় সবাইকে কে জানিয়েছে? জেনে গেছে। ওর হাতটা তখনও ত্রিনয় ধরে রেখেছে। ত্রিনয় আস্তে করে জিজ্ঞেস করলো, অভিমান কমেছে? রাগ অভিমান অভিযোগ সম্পর্কে তন্নি তেমন বোঝে না। সে এক ত্রিনয়কে ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে সকাল থেকে কথা নেই, তাতে ওর কিচ্ছু যায় আসেনি। সে জানতো এই ধমকের ফল স্বরূপ রাতে ত্রিনয় হয়তো এক জোড়া চুড়ি নয়তো এক জোড়া নুপুর পরিয়ে দিত ওকে। তারপর বুকে আগলে নিয়ে বোঝাতো, ওর দোষটা ধরিয়ে দিয়ে নিজের দোষগুলো জানাতো। তন্নি সেসব মনে রেখেছে নাকি? অভিমান কার উপর করবে সে? যে লোকটা সে ব্যথা পাবে এই ভয়ে ওকে বুকে আগলে ভালোবেসেছে, যেই লোকটা ও না খেলে মুখে তুলে খাইয়ে দিয়েছে, তার উপর রেগে থাকা যায়? সকালের যখন জন্ম হলো, তন্নির সে সময়ের স্মৃতি আজও ভুলতে পারে না। মেয়েকে নিয়ে যাওয়ার পর আধো চোখ মেলে সে ত্রিনয়ের লাল চোখগুলো দেখেছিল, উস্কো শুষ্ক চুলগুলো। আতঙ্কিত মুখটা ওর চোখে জ্বলজ্বল করে। রাতের পর রাত তার হাত পায়ে মালিশ করেছে ত্রিনয়। সবার সামনে দাম্ভিক্ষ লোকটা ওর পায়ে হাত রেখে ওকে আরাম দিয়েছে। তার উপর রেগে থাকা যায়? সেসব স্মৃতি ভোলা যায়? রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে লোকটা সকালে বেশ দিব্যি কাজে চলে গেছে। অপটু হাতে জট সহ চুলে এলোমেলো বেনি গেঁথে দিয়েছে। ঘুমের মধ্যে আজও একটু নড়চড় করলে কপালে ঠোঁট স্পর্শ পায় সে। সেসব তন্নি ভুলেছে? ভালোবাসি বলার থেকেও বেশি প্রকাশ করা লোকটার প্রতি রেগে থাকলে তন্নির পাপ হবে, পাপ। তন্নি ত্রিনয়ের কাঁধে মাথা রাখলো, আস্তে করে বলল, অভিমান সেই কবেই গলে গেছে। মেয়ের গায়ে কখনো হাত তুলবে না। আচ্ছা। দুষ্টুমি করলে বুঝিয়ে বলবে। আচ্ছা। ত্রিনয় দুষ্টু গলায় বলল। তন্নি মুখ লুকানোর জায়গা পেল না। ছাদের দরজা টোকা পড়ল। দুজনে একটু সরে দাঁড়ালো। জবা এসে সকালকে ওদের কাছে দিয়ে গেল। ত্রিনয় মেয়েকে কোলে নিয়ে ছাদ দেখালো, জিজ্ঞেস করলো। সকাল বলল। তন্নি মুগ্ধ চোখে দুজনকে দেখছে। বাবা মেয়েকে কি সুন্দর দেখাচ্ছে। ত্রিনয় ফের জিজ্ঞেস করলো, বলো তো ওটা কি? সকাল বলল, চাঁদ। তন্নি মুগ্ধ চোখে দুজনকে দেখছে। বাবা মেয়েকে কি সুন্দর দেখাচ্ছে। ত্রিনয় ফের জিজ্ঞেস করলো,
চাঁদ সুন্দর নাকি তোমার আম্মু সুন্দর? সকাল মায়ের দিকে তাকিয়ে হাসলো, গাল আঁকড়ে ধরে উত্তর দিল। আমার আম্মুই তো চাঁদ। দুজনে হেসে ফেললো। কথাটা ত্রিনয় শিখিয়েছে। তন্নি এগিয়ে এসে মেয়ের কাছে জানতে চাইলো, এবার বলো, আম্মু বেশি সুন্দর নাকি আব্বু? এ পর্যায়ে সকাল একটু দ্বিধাবোধ করলো। সে একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকালো। বহু চেষ্টা করেও উত্তর খুঁজে পেল না। তাই দু হাত দুজনকে একসাথে গলায় আঁকড়ে ধরে বলল, দুজনেই সুন্দর। চিনয় মেয়ের নাকে নাক ঘষল। তন্নি চাঁদের দিকে তাকালো। হাসি হাসি মুখটা একটু নিভে এলো। ছোটবেলায় সে নিশ্চিত কোনো ভালো কাজ করেছিল, নইলে ওর ভাগ্য চিনয় জুটে যাওয়া অসম্ভব ছিল। চিনয়ের মতো স্বামী পাওয়া তার 7 জন্মের ভাগ্য। চিনয় সকালকে বলল, তুমি আমার আম্মা জান। তন্নি সেটা শুনল খুবই মনোযোগ দিয়ে। ওই যে দূরের আকাশ, কিশোরগঞ্জের মাছ দিয়ে বয়ে যাওয়া নরসুগন্ধার থই থই জল, বাতাসের নির্দারুণ ঝাপটায় তার নিজেকে পাগল পাগল লাগে। হারিয়ে যেতে মন চায় অজানায়। এত সুখ ওর কপালে থাকার কথা নয়। মেয়ে হিসেবে তন্নি আদর্শ রমণী হতে পারেনি। আজও শার্ট আয়রন করতে গেলে পুড়ে যায়। আজও স্বামীর একটা টি শার্ট ধুয়ে দিলে ঠিক মতো পরিষ্কার হয় না। সে আকুল স্বরে জানতে চায়, আর আমি? তন্নির চোখ টলমল করছে, যে কোনো সময় কেঁদে ফেলতে পারে। চিনয় নিশ্চুপ হাসে, কথা বলে না। প্রথমে মেয়ের গালে শব্দ করে একটা চুমু খায়, তারপর শরীরটা বাঁকিয়ে ঝুঁকে আসে ওর দিকে। একই সাথে 3-3টে মুখ সমান্তরাল হলো। চিনয় মেয়ের সামনে মায়ের কপালে চুমু খেলো, তারপর মেয়েকে বলল, চাঁদ দেখো আম্মু। সকাল সেদিকে তাকালো। ত্রিনয়ের ঠোঁটটা ফের কপালে গেল। স্পর্শ উঠল না। উত্তপ্ত ঠোঁটজোড়া কপাল বেয়ে গালে, গাল থেকে কানের কাছে গেল। কানের লতিতে ছোট্ট স্পর্শে তন্নি কেঁপে উঠল। গরম লাগছে। সে ত্রিনয়ের পাঞ্জাবির বুক পকেট খামচে ধরল। ওর জীবনের সুখ আরো কয়েক ধাপ বাড়িয়ে দিতে একটা গুরু গম্ভীর স্বর থেকে ঠিকরে এলো দুটি মধুর শব্দ। ত্রিনয়, ওর স্বামী, ওকে জানালো। আমার বধূ। তন্নির বদ্ধ চোখ থেকে 2 ফোঁটা গরম নোনা জল বৃষ্টি হলো টুপটাপ। শরীরটা দুলে উঠল নিদারুণ খুশিতে, সুখের উল্লাসে। তন্নির আশ্রয় ত্রিনয়, ত্রিনয় তন্নির ঘর। তার চোখে নোনা বৃষ্টিটুকু পর্যন্ত ঠাঁই নিল ত্রিনয়ের শরীরে। কারণ ত্রিনয়ই তন্নির সব। তন্নির শরীরের প্রত্যেকটা অভিযান, বাক, সব কিছুতে ত্রিনয়ের অধিকার। সেখানে 2 ফোঁটা অশ্রু বাদ গেল না। চাঁদের অপরূপ আলোটা 3টে প্রাণের সুখের সাক্ষীতে নিশ্চুপে হাসলো বোধহয়। আকাশের মেঘগুলো একে একে সরে গেল। সম্পূর্ণ জ্যোৎস্না এসে বর্তালো ওদের 3 জনের উপর, তন্নির বহু অনাকাঙ্ক্ষিত সংসারটার উপর। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।